অত্যন্ত কষ্ট সহ্য করে আমাদের মাঝে হাজির হয়েছেন। তাদের সকলের প্রতি প্রেম, ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনে আজকে যেই আলোচনা পর্ব, আমরা যে শীর্ষক আলোচনাটি শুনব, ভারত উপমহাদেশে মান্টু বা উর্দু ভাষা সাহিত্যের যে একটি দিক আছে, আমরা সেই দিকটি আমাদের সময়ের প্রেক্ষাপটে ঘনীভূত হয়ে আসছে। আমরা তাকে সেভাবে উন্মোচিত করতে পারিনি, তার রস আমরা আস্বাদন করতে পারিনি। তো যাই হোক, আজকে আমাদের হয়তো কিছুটা সুযোগ চলে আসছে, আমরা সেই রস আস্বাদন করতে পারবো, এই প্রত্যয় ব্যক্ত করছি। আমরা যদি সবাই একটু নিজ নিজ দায়িত্বে বসি, তাহলে হয়তো খুব দ্রুতই আমরা শুরু করতে পারবো আর কি। ওদিকে দেখো। আজকের এই শীর্ষক আলোচনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের মুন্সিগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি, কবি ও লেখক মুজিবুর রহমান। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রাবন্ধিক জাকির হোসেন, আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মুন্সিগঞ্জ জেলার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং বিশিষ্টজন যারা শিল্প সাহিত্যের চর্চা করে বেড়ান, সকলকে আমরা আবারও অভিনন্দিত করছি। বাংলাদেশ প্রগতি লেখক সংঘের যে প্রেক্ষাপট, তার যে পথ চলা, তার সামান্যতম বিষয়ে আমরা হয়তো উপস্থাপনের একটু চেষ্টা করব। তো সেরূপ বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মুন্সিগঞ্জ জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহমানকে। তিনি আমাদের মাঝে স্বাগত বক্তব্য উপস্থাপন করবেন। ধন্যবাদ শেখ ইকবাল হোসেন বাবুলকে। মান্টুর সাহিত্য ও উপমহাদেশে জাতিরাষ্ট্রের জন্ম শীর্ষক শিরোনামে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এবং যারা উপস্থিত আছেন সকলকে জানাই বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মুন্সিগঞ্জ জেলার পক্ষ থেকে স্বাগতম এবং প্রাণ ঢালা শুভেচ্ছা। মূলত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ একটি সাহিত্য সংগঠন। এই প্রগতি লেখক সংঘ প্রতিষ্ঠার পেছনে একটি সুদীর্ঘ ইতিহাস আছে। সৈয়দ সাজ্জাদ জহির এবং মূলক রাজ আনন্দ 1935 সালের গোড়ার দিকে লন্ডনে ভারতীয় প্রগতি লেখক সংঘ প্রতিষ্ঠা করেন। পরের বছর 10 এপ্রিল সাজ্জাদ জহিরের নেতৃত্বে লখনৌতে প্রতিষ্ঠিত হয় নিখিল ভারত প্রগতি লেখক সংঘ এবং জুলাই মাসে পৃথকভাবে কলকাতায় প্রতিষ্ঠিত হয় বঙ্গীয় প্রগতি লেখক সংঘ। এই ধারাবাহিকতায় 1939 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় প্রগতি লেখক সংঘ এবং আজকে আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ প্রতিষ্ঠার শুরুর দিকে যুক্ত ছিলেন মুন্সিগঞ্জের বিপ্লবী রণেশ দাশগুপ্ত, সত্যেন সেন সহ আরও অনেক বিপ্লবী কর্মীরা। এবং এই সংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তারা ছিলেন মূলত সাম্রাজ্যবাদ বিরোধী বামপন্থী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। তারা সাম্যবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা, দারিদ্র্য, সামাজিক পশ্চাৎপদতা ও রাজনৈতিক পরাধীনতাকে সাহিত্যের উপাদান করে মানুষকে জাগ্রত ও প্রগতিশীল ভাবধারায় উজ্জীবিত করতে চেয়েছিলেন। ঢাকায় প্রগতি লেখক সংঘ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই চেতনা ও আদর্শ নিয়ে এই যাত্রা শুরু করে।
এর কর্মীরা সাম্যবাদ ও মানবতাবাদকে মূল মন্ত্র হিসেবে গ্রহণ করেন। আজকে আমরা এমন একজন মানুষ সম্পর্কে আমরা আলোচনা করব যিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন এবং যিনি প্রগতির লেখক সংঘের সঙ্গে যুক্ত ছিলেন এবং ৭৫ বছর আগে যে উপমহাদেশে দেশভাগ সংগঠিত হয়েছিল এবং এই দেশভাগের ফলে দাঙ্গা, সাম্প্রদায়িকতা এবং সমাজের বিভিন্ন কুটিলতা, সেখান থেকে এক বিচ্ছিন্ন সত্তার শ্রেষ্ঠ কথাশিল্পী হিসেবে আমরা জানি সাদাত হোসেন মান্টোকে। তিনি একজন উর্দু কবি, উর্দু সাহিত্যের লেখালেখি করতেন। আজকে আমরা তার সম্পর্কে জানবো। আমাদের মান্টো সম্পর্কে আমাদের আজকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রখ্যাত প্রাবন্ধিক এবং অনুবাদক জাভেদ হোসেন। জাভেদ হোসেন ভাই সম্পর্কে খুব বেশি কম বললেও তিনি মূলত বাংলাদেশে উর্দু সাহিত্যের সাথে বাংলা ভাষাভাষী পাঠকদের একটি পরিচয় ঘটিয়ে দিয়েছেন এবং উর্দু সাহিত্যের একজন নিমগ্ন সাধক হিসেবে, গবেষক হিসেবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই অনুষ্ঠান উপভোগ করব এবং আপনাদের সার্বিক সহযোগিতা কাম্য করে আমি এখানেই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব আব্দুর রহমানকে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত সুধী, আমরা আজকের অনুষ্ঠানের যেই আমাদের মহেন্দ্রক্ষণ, আজকের আলোচনার যেই শীর্ষক মান্টো সাহিত্য ভারত উপমহাদেশে জাতিরাষ্ট্রের জন্ম, এই শীর্ষক আলাপে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি অত্যন্ত পরিচিত এবং পরিচিত এই অর্থে উনি তার কাজের মধ্য দিয়ে পরিচিত। উর্দু ভাষা সাহিত্যের যে রস, বিশেষ করে আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন আস্বাদন করবে আশা করি, সেই ধাপটি যিনি উন্মোচন করে দিয়েছেন, নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন, তিনি প্রথিতযশা অনুবাদক এবং প্রাবন্ধিক জাভেদ হোসেন। জাভেদ ভাইকে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবাইকে অভিবাদন যারা উপস্থিত হয়েছেন এবং আমাকে এখানে সাদাত হোসেন মান্টোকে নিয়ে কথা বলবার সুযোগ করে দিয়েছেন এবং বিশ্বের সাহিত্যের মধ্যে যারা মানুষের মনের মধ্যে ঠাঁই করে নিয়েছেন তাদের মধ্যে একজন অন্যতম সাদাত হোসেন মান্টো। তাকে নিয়ে শুনতে পাচ্ছেন কি এবার? আচ্ছা, একটু অপেক্ষা করতে হবে, অসুবিধা নেই। ওখানে একজন হাত দাও, একজন, সবাই হাত দিলে সমস্যা, এগুলা কিচ্ছু না। মোবাইলে যাবে, আপনি একটু এবার বোধহয় শোনা যাচ্ছে। আচ্ছা, এটা ভালো, মানে
শব্দটা না না, আমার মনে হয় ঠিক আছে এবার। এবার না, আবার শোনা যাচ্ছে না কোথায়। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে কি? আচ্ছা, এটা ভালো হলো। মানে কথা বলবার মাঝখানে ঝামেলা হওয়ার চাইতে শুরুর মধ্যেই ঝামেলা শেষ হয়ে গেল। আশা করি বাকিটাতে কোনো ঝামেলা হবে না। আবার পুরনো কথাগুলো নতুন করে বলা শুরু করি, এবং তার আগে একটু বুঝতেই পারছেন যে যেহেতু পানি খেয়ে কথা শুরু করলাম, সহজে থামবার নয়। সাদাত হাসান মান্টো পৃথিবীর ইতিহাসে যারা শ্রেষ্ঠ গল্পকার, ছোট গল্পকার, তাদের মধ্যে একজন। আবার বলছি, পৃথিবীর মধ্যে যারা শ্রেষ্ঠ ছোট গল্পকার, তাদের মধ্যে তিনি অন্যতম। সাদাত হাসান মান্টো মারা গেছেন 1955 সালে। যখন তিনি মারা যান তখন তার বয়স 42 বছর 8 মাস 4 দিন। তার সব কিছুতে খুব তাড়া ছিল। তিনি গল্প লিখতেন খুব কম সময়ে। একদিনে একাধিক গল্প লেখার তার নজির রয়েছে। এই মাত্র 42 বছর 8 মাস সময়ের মধ্যে তিনি গল্প লিখেছেন 236টি, 52টি রেডিওর জন্য নাটক লিখেছেন, একটি উপন্যাস লিখেছেন, 5টি প্রবন্ধ সংকলন, এবং একটি তার সময়ে বিখ্যাত ব্যক্তিবর্গ যাদের সঙ্গে তার সম্যক প্রত্যক্ষ বন্ধুত্ব যোগাযোগ ছিল, তাদের জীবনী নিয়ে লিখেছেন একটি গ্রন্থ, গঞ্জে ফরিশতে। এবং এত কিছু করে তিনি মরেও গেছেন 42 বছর 8 মাস 4 দিন সময়ের মধ্যে। তার সব কিছুতেই খুব তাড়া ছিল। তিনি সব কিছু খুব দ্রুত সম্পন্ন করতেন। জন্মেছিলেন পাঞ্জাবের অমৃতসরে। তার পরিবার ছিল মূলত কাশ্মীর থেকে আসা। তার বাবা ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ী পরিবার। তার বাবা ছিলেন আইন ব্যবসায়ী, ব্যারিস্টার। তার পরিবারের মধ্যে বাবার সঙ্গে তার পারিবারিকভাবে একটা দ্বান্দ্বিক সম্পর্ক ছিল। নিজে প্রচণ্ড মেধাবী ছিলেন এবং উর্দু ভাষার শ্রেষ্ঠতম গল্পকার সাদাত হাসান মান্টো বারবার উর্দু পরীক্ষাতেই ফেল করেছেন। তিনি যে শহরে জন্মেছিলেন সেটি ভগৎ সিংয়ের শহর। অমৃতসর ছিল ইংরেজ বিরোধী আন্দোলনের একটি পীঠস্থান, অন্যতম কেন্দ্র উত্তর ভারতে। ভগৎ সিংয়ের সঙ্গে মান্টোদের সম্যক যোগাযোগ পরিচয় ছিল। মান্টোর একটি বিখ্যাত লেখা ভিরা, এই লেখাখানি ভগৎ সিং চেয়েছিলেন নাটকে রূপান্তরিত করে মঞ্চস্থ করবেন বলে। মান্টো সেই শহরের মানুষ। তিনি বড় হয়েছেন এরকম একটা উন্মাতাল সময়ের মধ্যে। হঠাৎ করে উপলব্ধি করলেন ভারতীয় গল্পের বাইরে, সাহিত্যের বাইরে বিশাল এক সাহিত্যের জগৎ উপস্থিত। সবে তখন রুশ বিপ্লব শেষ হয়েছে। পুরো ভারতবর্ষের মধ্যে একটা রহস্যজনক পরিস্থিতি। এই রুশরা কারা, এই বলশেভিকরা কারা, এমন এক কথা শোনা গেল যে কথা পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো শোনা যায়নি। সাধারণ মুটে মজুর, যারা সমাজের মধ্যে বরাবর অস্পৃশ্য ব্রাত্যজন, তারা নাকি একটা রাষ্ট্রের মালিক হয়ে গেছে। পৃথিবী জোড়া যেখানে সর্বত্র আজকে পর্যন্ত এখনো আমাদের দেশে, আপনাদের এই শহরে, আমরা যে দেশে থাকি সেখানেও
যেখানে মানুষরা সামান্য একটু তেল কেনার জন্য গাড়ির পেছনে পেছনে ছুটে বেড়ায়। আবার একই শহর যেখানে কারোর বিয়েতে কোটি কোটি টাকা খরচ করে পাশের দেশ থেকে নাচ গান করবার জন্য লোক নিয়ে আসা হয়। এই পৃথিবীতে এরকম একটা গল্প শোনা গেল যে একটা দেশ এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করেছে যেখানে এই গরিব মানুষগুলো, যারা পৃথিবীর সর্বত্র ইতিহাসে পদদলিত হওয়া ছাড়া অন্য কোনো ইতিহাসের নজির নেই, সেই মানুষগুলো নাকি একটা রাষ্ট্র কায়েম করে ফেলেছে। এই মানুষগুলো মুটে মজুর, সাধারণ এই খেটে খাওয়া গরিব গুরব মানুষগুলো নাকি একটা রাষ্ট্রের মালিক হয়ে গেছে, কাগজে কলমে না, সংবিধানে না, বাস্তবে লেনিন নামে একটা মানুষের নেতৃত্বে এরকম একটা দেশ কায়েম হয়ে গেছে। পৃথিবীব্যাপী তখন উপনিবেশ, কালা আদমিদেরকে সভ্য করবার মহান দায়িত্ব নিয়েছে ইউরোপের সাদা মানুষরা, এবং তারা কালা মানুষদেরকে বলছে হোয়াইট ম্যানস বার্ডেন। তারা আমাদেরকে দয়া করে সভ্য করতে এসেছে, আমাদের পিঠে চাবুক কষে কষে তারা সভ্য করছেন, এবং এমন সভ্যতা যে সভ্যতায় আমাদের মনিবরা বাইরে লিখে দেন যে ইউরোপিয়ান ছাড়া নেটিভ এবং ডগ, এই দেশি মানুষ আর কুকুর এখানে প্রবেশের অধিকার রাখে। এরকম তারা আমাদেরকে সভ্য করছেন বিশ্বজুড়ে সাদা মানুষরা। সেই সময় এরকম একটা অভাবনীয় গল্প শোনা গেল। এরকম গল্প পৃথিবীর ইতিহাসে আগে কখনো শোনা যায়নি। ফলে বিশ্বব্যাপী এই যে কালা মানুষগুলো, যাদেরকে সাদা মানুষরা জোর করে সভ্য বানানোর জন্য মরিয়া হয়ে অসম্ভব কষ্ট করে বেড়াচ্ছিলেন, এই সাদা মানুষদের কষ্ট যাতে কমানো যায় তার জন্য বিশ্বব্যাপী দিকে দিকে তখন এই উপনিবেশ বিরোধী আন্দোলন করে উঠছে। রুশ বিপ্লব এই উপনিবেশ বিরোধী আন্দোলনের মধ্যে একটা অভাবনীয় মাত্রা প্রদান করে। ভারতবর্ষে যারা এই রুশ বিপ্লবকে প্রথম স্বাগত জানান, তাদের মধ্যে একজন প্রথম যিনি স্বাগত জানান তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইকবাল, যাকে আমরা আল্লামা ইকবাল নামে চিনি। ডক্টর মোহাম্মদ ইকবাল এই রুশ বিপ্লবের সূত্র ধরে 1921 সালের মধ্যে 3টি কবিতা লেখেন। প্রথম কবিতার নাম হচ্ছে খুদা কে হুজুর মে লেনিন, অর্থাৎ খোদার দরবারে লেনিন। সেখানে লেনিন খোদাকে বোঝাচ্ছেন যে বিশ্বব্যাপী খোদার বান্দারা কি দুর্দশার মধ্যে আছে, যারা প্রকৃত অর্থে জগৎকে সৃষ্টি করছে, ইতিহাসকে সৃষ্টি করে, যারা সম্পদে জন্ম দেয়, তারাই না খেয়ে পৃথিবীতে জন্তুর মতো অসহনীয় জীবনযাপন করছে। খোদাকে বোঝাচ্ছেন লেনিন আল্লামা ইকবালের কবিতার মধ্যে। রুশ বিপ্লবের পরপর এই কবিতা লিখছেন। লেনিনের কাছ থেকে পৃথিবীর এই কাহিনী শুনে খোদা ফেরেশতাদেরকে দুনিয়াতে সরেজমিনে তদন্ত করতে পাঠাচ্ছে। যে লেনিন যে গল্পখানি বললেন যে বিশ্বব্যাপী শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের ভয়াবহ বাজে অবস্থা, তাদের প্রচণ্ড দুর্দশায় না খেয়ে মানবের জীবনযাপন, এটা কি সত্যি? ফেরেশতাদেরকে সরেজমিনে তদন্ত করতে পাঠাচ্ছেন খোদা। ফেরেশতারা তদন্ত করে এসে বলল ইয়েস, লেনিনের রিপোর্ট সঠিক। তখন খোদা মজদুরদেরকে ডাক দিচ্ছেন, নবায়ে মজদুরদেরকে খোদা ডাক দিচ্ছেন, উঠো মেরে দুনিয়া के गरीबों को जगा दो ताकि उम्रा के हर एक दर दीवार को हिला दो, जिस खेत की गुंदुम से गरीबों को मैसर नहीं रोटी उस खेत की हर एक खोशाए गंदुम को जला दो। আল্লামা ইকবাল বলছেন খোদার বয়ান দিতে, ওঠো এই পৃথিবীর আমার গরিবদেরকে জাগিয়ে দাও। এই যে সব আমির ওমরা অভিজাতরা আছে তাদের মহলগুলোকে ধুলোয় মিশিয়ে দাও। যে ক্ষেতের ফসল থেকে গরিবের পাতে রুটির জোগান হয় না, সেই ক্ষেতের ফসলের প্রতিটি শস্য কণা পুড়িয়ে ছাই করে দাও। আল্লামা ইকবালের এই কবিতা রুশ বিপ্লবের পর লেখা। বিশ্বকে কিরকম নাড়া দিচ্ছে রুশ বিপ্লব। তখন রুশ বিপ্লব হওয়ার পর মাত্র 4র্থ বৎসর, পুরো বিশ্ব তখনও অস্পষ্ট আসলে কি হয়েছে রাশিয়াতে।
ভারতবর্ষে প্রথম আল্লামা ইকবাল এই রুশ বিপ্লবের পরপর বিশ্বকে ডাক দিলেন, এসো, ওঠো, খোদা বলছেন এই পৃথিবীতে আমার যত গরিব আছে তাদেরকে জাগিয়ে দাও। অভিজাত আমির ওমরা যারা আছে, ধনী যারা আছে, তাদের মহলকে ধুলোয় মিশিয়ে দাও। যে ফসলের মাঠ থেকে গরিবের পাতে খাবার ওঠে না, সেই ফসলের মাঠের প্রতিটি শস্যকণা পুড়িয়ে ছাই করে দাও। বহু পরে জহির রহমান একখানি ছবি করলেন, সেই ছবির নাম বোধহয় আপনারা জানেন, জীবন থেকে নেয়া বোধহয়। সেই ছবিতে এই গানখানি বাংলা করে গাওয়া হলো, দাও 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 দুনিয়ার যত গরিবকে আজ জাগিয়ে দাও, জাগিয়ে দাও। মুদ্রা কথায় আল্লামা ইকবালের বলা এই যে রুশ বিপ্লবের নতুন আহ্বানখানি শোনা গেল, এই আহ্বানখানি বিশ্বব্যাপী তখন উপনিবেশের যে শাসন, সেই শাসনের মধ্যে শাসিত মানুষদের মুক্তির সংগ্রামের মধ্যে একটা সম্পূর্ণ নতুন বাণী শোনাল। সেই বাণী যে জায়গা থেকে লেখা হচ্ছে, সেই পাঞ্জাব, সেই লাহোরের সন্নিকটে অমৃতসরে জন্ম হচ্ছে সাদাত হাসান মান্টো। তিনি কাছাকাছি মানুষ ছিলেন বিপ্লবী ভগৎ সিংয়ের। যে ভগৎ সিং তার লেখা একখানি রচনাকে মঞ্চস্থ করতে চেয়েছিলেন নাটক করে। সেই সাদাত হাসান মান্টো উর্দুর বিখ্যাততম ছোট গল্পকার, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ছোট গল্পকারদের মধ্যে যিনি অন্যতম, সেই সাদাত হাসান মান্টো জন্ম নিয়েছিলেন একজন আইনজীবীর পরিবারে। পরিবারের সঙ্গে তার খুব একটা ভালো সম্পর্ক ছিল না, প্রচণ্ড অস্থির মানুষ ছিলেন সাদাত হাসান মান্টো। লেখা ছাড়া তিনি আর কোথাও কাগজ কলম বা টাইপরাইটার নিয়ে তিনি যখন বসতেন, টাইপরাইটার বা কাগজ কলম নিয়ে গল্প লিখতে বসা ছাড়া আর কোনো সময় তিনি খুব একটা সুস্থির ছিলেন না। তার অস্থিরতার প্রমাণ কেন পরিবারের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল না, কারণ উর্দু ভাষায় যে তিনি শ্রেষ্ঠতম ছোট গল্পকার হবেন, তিনি পরপর 2 বার নিজেই উর্দু বিষয়ে পরীক্ষা দিয়ে ফেল করেছিলেন এন্ট্রান্স পরীক্ষায়। চলে গেলেন তিনি বোম্বেতে, অমৃতসর থেকে। তার আগেই পৃথিবীকে পাল্টে দেওয়ার জন্য তিনি বেশ কয়েকজনের সঙ্গে গাঁট ছাড়া বাঁধলেন। তার মধ্যে একজন বিখ্যাত আব্দুল বারি আলিগ নামে তার এক বন্ধু, বড় বন্ধু, বয়সে বড়, তার চাইতেও বড় অস্থির লোক। আব্দুল বারি আলিগের সঙ্গে তারা মান্টোরা সিদ্ধান্ত নিলেন পত্রিকা বের করবেন। আব্দুল বারি আলিগ যতটা না বাস্তবনুক লোক, তার চেয়ে বেশি সাপনিক। তিনি এমনভাবে সেই পত্রিকার পরিকল্পনা করলেন, মান্টোর নিজের ভাষায়। আব্দুল বারি আলিগকে নিয়ে আপনারা মান্টোর বিখ্যাত গ্রন্থ গঞ্জে ফরিস্তের মধ্যে একটি চ্যাপ্টার পাবেন, এটি অধ্যায়। সেখানে আব্দুল বারি আলিগকে নিয়ে মান্টো লিখছেন যে তিনি এমনভাবে আব্দুল বারি আলিগ আমাদের সামনে আমাদের ভবিষ্যতের পত্রিকার ছবি এঁকে দিলেন, এমনভাবে আমরা গল্প করতে করতে প্রত্যেকটি জিনিস নিখুঁতভাবে আমরা সিদ্ধান্ত নিলাম, পরিকল্পনা করলাম, যে চোখ বুজে দেখতে পারলাম প্রথম পৃষ্ঠায় বড় বড় করে লাল অক্ষরে কোন শিরোনামে কোন প্রবন্ধখানি যাবে, কত নম্বর পাতায়, কত নম্বর কলামে কোন গল্প যাবে, কোন কবিতা কোথায় যাবে, সুস্পষ্ট। পত্রিকা যখন ছাপার কাজ প্রায় নিশ্চিত হয়ে গেছে, ঠিক তখন আব্দুল বারি আলিগ উধাও। এবং সেই উধাও হয়ে যাওয়াটা কীরকম? আব্দুল বারি আলিগের পাগলামি এরকম যে ওপরে গল্প করতে করতে তিনি নিচে নেমেছেন পান কেনার জন্য। তোমরা একটু বসো, আমি নিচের থেকে পান কিনে নিয়ে আসি। গল্পটা মাঝখানে থামিয়ে গেলাম, ফিরে পানটা নিয়ে ফিরেই বাকি গল্পটা শেষ করব। পান কিনতে দোতলা থেকে নিচের টং দোকানে গিয়ে আব্দুল বারি আলিগ 6 মাসের জন্য উধাও। 6 মাস পরে তিনি ফিরে এলেন, তখন আগের পত্রিকার পরিকল্পনার বিন্দুমাত্র নেই, নতুন পরিকল্পনা। তখন আবার টকবক করে ফুটছে সবাই। ঘটনা কি, পান কিনতে গিয়ে আব্দুল বারি আলিগ কোথাও উধাও হলেন। পান কিনতে গিয়ে তিনি নিচে আরেকজনের সঙ্গে দেখা হয়েছিল, তার সঙ্গে গল্প করতে করতে পরিকল্পনা করে সেই লোকের সঙ্গে তিনি পান কিনতে উপরতলা থেকে নিচতলায় নেমে 6 মাসের জন্য অমৃতসর থেকে রেঙ্গুন চলে গিয়েছিলেন। সেই লোকের
কিশোর বয়সের শিষ্য হচ্ছেন সাদাত হাসান মান্টো, এবং তাকে নিয়ে অসাধারণভাবে সেই প্রবন্ধখানি শেষ করেছিলেন সাদাত হাসান মান্টো। এই আব্দুল বারী আলী কিন্তু প্রচণ্ড পণ্ডিত ব্যক্তি। তিনি উর্দু ভাষায় দুই খণ্ডে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছে, সেটি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থনৈতিক ইতিহাস। এই বিষয়ে এই গ্রন্থখানি একটি, যাকে মানে আজকালকার ভাষায় বলে মাস্টারপিস, ইস্ট ইন্ডিয়া কোম্পানির, ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থনৈতিক ইতিহাস। তো সেই আব্দুল বারী আলীগের শিষ্য আব্দুল বারী আলীকে নিয়ে সাদাত হাসান মান্টো পরবর্তীকালে ওই যে গঞ্জে ফরিস্তের মধ্যে যে প্রবন্ধখানে লিখেছিলেন, সেখানে তিনি বলেছেন যে আব্দুল বারী আলীও নিজে খুব কম বয়সে মারা গিয়েছিলেন। আব্দুল বারী আলীকে নিয়ে সেই প্রবন্ধে মান্টো শেষ করছেন এই কথা বলে, আব্দুল বারী আলীকে আমরা কখনো কোথাও এক জায়গায় আটকে রাখতে পারি, এক একটা করে পরিকল্পনা করে তিনি হঠাৎ করে উধাও হয়ে যেতেন, অদ্ভুত কৌশলে তিনি অদৃশ্য হয়ে যেতেন। মান্টো লিখছেন, এই যে কবরখানে দেখছি আব্দুল বারী আলীকে, আমার সন্দেহ হয় কবর খুললে সেখানে তাকে পাওয়া যাবে কিনা। তিনি কবরের থেকেও কোথায় কোন অদৃশ্য কৌশলে কবর ফুটো করে কোন দিক দিয়ে পালিয়ে গেছেন তাই বা কে জানে। আব্দুল বারী আলীগের সঙ্গে সেই পরিকল্পনা হলো, যার কোনোটাই বাস্তব হয়। কিন্তু মান্টো এখান থেকে একটা বড় কাজ করলেন। উর্দু ভাষা এবং সাহিত্যে বারবার ফেল করা সাদাত হাসান মান্টো 21 বছর বয়সেই রুশ গল্প ইংরেজি থেকে উর্দু ভাষায় অনুবাদ করা শুরু করলেন। তুর্গেনেভ, ম্যাক্সিম গোর্কি একের পর এক গল্প অনুবাদ করছে, বিভিন্ন পত্রিকায় ছাপা হচ্ছে। রুশ বাস্তববাদী গল্প লেখার যে ধরন, মানুষের জীবনের প্রতি গভীর যে আগ্রহ তুর্গেনেভে পাবেন, ম্যাক্সিম গোর্কিতে পাবেন, টলস্টয়ে পাবেন, চেখোভে পাবেন, সেটা প্রচণ্ড রকম প্রভাব ফেলেছিল সাদাত হাসান মান্টোর গল্প লেখায়, জীবনকে দেখার ক্ষেত্রে। তার কিছুদিন পর মান্টো চলে গেলেন বম্বেতে। সেখানে গিয়ে তিনি জুটলেন, ততদিনে প্রগতিশীল লেখক সংঘের সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। প্রগতিশীল লেখক সংঘ গড়ে উঠেছিল 1936-এ। তার আগেই যে প্রক্রিয়াগুলো চলছিল ভারতবর্ষ জুড়ে, যেটা বললাম যে উর্দু সাহিত্য হচ্ছে ভারতবর্ষে রুশ বিপ্লব তথা বিপ্লবী আন্দোলন যেটা আছে, মার্ক্সীয় বিপ্লবী আন্দোলন, ভারতবর্ষে সেটাকে প্রথম উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়ে গ্রহণ করেছে উর্দু সাহিত্য। ফলে সাদাত হাসান মান্টো খুব দ্রুত এই রুশ বিপ্লবী প্রয়াস, মার্ক্সীয় বিশ্ববিখ্যাকে আপন করে ফেলেন। বম্বেতে তিনি প্রথমে গিয়ে যে কাজগুলো করেন সেটা হচ্ছে কিছু সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত হন, সাহিত্য পত্রিকা সম্পাদনার কাজ, তারপর রেডিওতে নাটক লেখার কাজ। এই নাটক তিনি লিখেছেন 52টি রেডিও নাটক। তার মধ্যে একটি নাটকের নাম হচ্ছে কার্ল মার্কস। কার্ল মার্কসকে নিয়ে সাদাত হাসান মান্টো 40-এর দশকেই নাটক লিখেছেন উর্দুতে, এবং সেটা কিন্তু সরকারি বেতার থেকে প্রচারিতও হয়েছে অভিনীত হয়ে। তারপরে তিনি যুক্ত হলেন সিনেমা জগতে, স্ক্রিপ্ট লেখা শুরু করলেন। তার লেখা স্ক্রিপ্টে সবচেয়ে বিখ্যাত একটি গল্প, যেটি সিনেমা হিসেবে অত্যন্ত বিখ্যাত হয়েছিল, যেটি তার মৃত্যুর বছর বা তার পরের বছর মুক্তি পায়। ছবিটির নাম হচ্ছে মির্জা গালিব। ভারতভূষণ সুরাইয়ার অভিনয়, বিখ্যাত ছবি। সাদাত হাসান মান্টো 47-এর পরের বছর 1948 সালে ভারতবর্ষ ভাগ হয়ে যাওয়ার পর লাহোর চলে যান। তার জন্মভূমি অমৃতসর, সেটা ছেড়ে গিয়েছিলেন দিল্লিতে কিছুদিন, তারপর বম্বেতে। যে বম্বেতে তিনি এক যুগের বেশি দিন ছিলেন, যে বম্বেতে তার সবচাইতে প্রিয় মানুষগুলোর ছিল, যে বম্বেতে তিনি তার জীবনের সবচাইতে
নিশ্চিন্ত সময়টুকু কাটিয়েছিলেন সেই বম্বে ছেড়ে ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যাওয়া ভারতবর্ষে তিনি নিজ দেশ ছেড়ে চলে যান লাহোরে। যে লাহোর তিনি চিনতেন না, কিন্তু তাকে যেই দেশে যেতে বাধ্য করা হয়, আর যে দেশ তিনি চিনতেন, যে শহরে তার জন্ম, যে শহরে তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম সময়গুলো কাটিয়েছেন, যে শহরে তার সবচাইতে প্রিয় ভালোবাসার বন্ধুরা, যে শহরের গলির প্রতিটি ধুলো কণা তার পায়ের স্পর্শ চেনে, সেই শহর তার কাছে এখন ভিন্ন দেশের শহর। সেই দেশে যেতে হলে এখন তার পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। এক রাতের সিদ্ধান্তে তার প্রিয় জন্মভূমি, তার সবচাইতে প্রিয় শহর, তার বন্ধু বান্ধবরা হয়ে গেল ভিন দেশের বাসিন্দা। মান্টো নিজে হয়ে গেলেন এমন আরেক দেশের নাগরিক যে দেশ তিনি চেনেন না। সেইখানে গিয়ে তিনি আর কখনোই সুস্থ থাকতে পারেননি। দেশভাগ শারীরিক এবং মানসিকভাবে সাদাত হাসান মান্টোকে হত্যা করেছিল। তার মাত্র কয়েক বছর পর, 6 বছর সাকুল্যে, সাদাত হাসান মান্টো মারা যান। রুগ্ন, দরিদ্র, পানাসক্ত, লিভার সিরোসিস। একবার তার এই পানাশক্তি ছাড়ানোর জন্য তাকে পাগলাগারদেও ভর্তি করা হয়। তখন আলাদা করে রিহ্যাব সেন্টার ছিল না, পানাশক্তি দূর করার জন্য পাগলাগারদে ভর্তি করা হতো। সেখান থেকে ফিরে তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম ছোট গল্পের মধ্যে একটি গল্প লিখেছিলেন। সে পাগলাগারদ থেকে ফিরে এসে, গল্পের নাম হচ্ছে টোবা টেকস সিন। সে গল্পটা নিয়ে সময় মতো বলবো। কিন্তু মান্টো আর কোনোদিন সাদাত হাসান হতে পারেননি। তিনি মান্টো হয়ে মারা গেছেন। সে মান্টোকে, সে মান্টো একজন গল্পকার। এটা মান্টো নিজেও বুঝতে পেরেছিলেন। ফলে তিনি বলেছিলেন যে তোমাদের সাদাত হাসান মারা যায়, মান্টোর মৃত্যু নেই, মান্টো বেঁচে থাকবে। এই মান্টো বেঁচে রইলেন। দেশভাগের এই যে নির্মম পরিণতি, সেই পরিণতিতে সাদাত হাসান মারা গেলেন। ওই যে বললাম, মান্টোর সব কিছুতে খুব তাড়া ছিল। সেই তাড়া করে এই মান্টো দেশ ছেড়ে চলে যাওয়ার মাত্র বছর 6 পর রুগ্ন, দরিদ্র, অর্থহীন, বাড়ি ভাড়া দিতে না পারা, স্ত্রী কন্যাকে পরিপোষণ করতে ব্যর্থ একজন মানুষ হিসেবে সাদাত হাসান মারা গেলেন। বেঁচে রইলেন মান্টো, যিনি তার নিজের জন্য এখানে অ্যাপিটাফ লিখেছিলেন। কবরের ওপরে কি লেখা হবে, সাদাত হাসান মৃত্যুর আগে টের পেয়েছিলেন তার জীবন আর বেশি দিন নেই। তিনি একখানি কবরের জন্য অ্যাপিটাফ লিখলেন। সে অ্যাপিটাফে তিনি লিখলেন, আমি মূলটা বলি আপনাদেরকে উর্দুতে আগে, খুব সুন্দর লাগবে শুনতে। ইহা सादत हसन मंटो दफन है, उसके सीने में फने अफसाना निगारी के सारे इसरार और रमूज दफन है। वो अब भी मनो मिट्टी के नीचे सो रहा है। वो अभी 100 मन मिट्टी के नीचे सोच रहा है कि वो बड़ा अफसाना निगार है या खुदा। উনি যে অ্যাপিটাফখানে লিখলেন তার অর্থ হচ্ছে এই, এখানে সাদাত হাসান মান্টো সমাহিত আছে এবং তার সঙ্গে সমাহিত হয়ে আছে গল্প লেখার, রহস্যের, শিল্পের সমস্ত কলাকৌশল। এখনো সে শত শত মন মাটির নিচে শুয়ে ভাবছে, কে বড় গল্পকার, মান্টো না খোদা? মান্টো এখানে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, কে বড় গল্পকার, মান্টো না খোদা? তিনি বলতে চান আসলে
স্রষ্টাও যে গল্পগুলো লেখেন সে গল্পগুলো আসলে উপন্যাস নয়, বড় নয়, টুকরো টুকরো, সেগুলো আসলে ছোট গল্প। রবীন্দ্রনাথও তার সে নামক একখানি গ্রন্থের মধ্যে এক জায়গায় বলেছিলেন, মানুষ হচ্ছে গল্পপোষ্য জীব। মানুষ গল্পপোষ্য জীব। বিধাতা নাকি এই পৃথিবীটা তার লেখা গল্প, তার বলা গল্প, আর মানুষ সে গল্পপোষ্য জীব। সাদাত হাসান মান্টোর প্রশ্ন করছেন যে বলো দেখি, এই সমাধির শুয়ে নিচে বসে এখনো মান্টো ভাবছে কে বড় গল্পকার, মান্টো নাকি খুনা? মান্টো জানতেন এই অ্যাপিটাফখানি তার কবরে আসলে দেয়া যাবে না, তার সম্প্রদায়ের মানুষরা এটা গ্রহণ করবে না। ফলে মান্টো একখানি বিকল্প অ্যাপিটাফও লিখে রেখেছিলেন। সে এপিটাফখানি আবার তার প্রিয় কবি, তার অসম্ভব প্রিয় কবি, যাকে নিয়ে তার 5টি আলাদা লেখা আছে, এবং যাকে নিয়ে তিনি ওই যে বললাম একটি বিখ্যাত তার চিত্রনাট্য তিনি লিখেছিলেন। সেই কবির নাম হচ্ছে মির্জা গালিব। এই মির্জা গালিবের একটি কবিতা থেকে সাদাত হাসান মান্টো তার সেই বিকল্প एपिटाफ खाने लिखी विकल्प एपिटाफ खाने की ये लाओ सादत हसन मंटो के कब्र की खुतबा है जो अब भी समझते हैं कि वो उसका नाम लौ है जहाँ पे हरफे मुकर्रर नहीं है। এই ফলকখানি সাদাত হাসান মান্টোর সমাধির ফলক, যে এখনো এই কথা বিশ্বাস করে তার নাম পৃথিবীতে ভুলে দ্বিতীয়বার লিখে ফেলা কোনো অক্ষর নয়। কেন মান্টো এই কথাখানি বললেন? এটা মূলত মির্জা গালিবের একখানি কবিতার লাইন, या रब जमाना मुझको मिटाता है किस लिए, या रब जमाना मुझको मिटाता है किस लिए, लौहे जहां पे हरफे मुकर्रर नहीं होना। জগতের মধ্যে মানুষের জন্ম হয়, যে মানুষ ভাবে পুরো পৃথিবী পুরো মহাবিশ্ব তাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, এবং একদিন সেই মানুষ কোথায় নিশ্চিহ্ন হয়ে যায়, তার সমাধিখানির চিহ্ন খুঁজে পাওয়া যায় না। একদিন যে মানুষ নিজেকে মহাবিশ্বের কেন্দ্র মনে করত, জগৎ সংসারের সব কিছুতে নিজেকে কেন্দ্র ভাবত, সেই মানুষই কেমন করে নিশ্চিহ্ন হয়ে যায়, তার চিহ্ন পর্যন্ত থাকে না। গালিব বলছেন যে হে ঈশ্বর, এই কাল আমাকে এমন করে নিশ্চিহ্ন করে দিতে চায় কেন? জগৎ রূপ যে গ্রন্থ, সে গ্রন্থের মধ্যে তো আমি ভুল করে লিখে ফেলা কোনো অক্ষর নই। আপনি যখন লিখতে যান তখন লেখা লিখতে গেলে কোনো অক্ষর যদি আপনি একবারের বদলে ভুল করে দুইবার লিখে ফেলেন তাহলে কি হবে? আপনি ভুল করে যে অক্ষরটি দ্বিতীয়বার লিখে ফেলেছেন সেটি আপনি মুছে ফেলবেন। কিন্তু এই মহাজগৎ আমাদেরকে সৃষ্টি করছে, আমার তো কোনো দ্বিতীয় কোনো কপি নেই, আমি তো এক অনন্য। তাহলে এই মহাবিশ্ব ভুল করে লিখে ফেলা দ্বিতীয় অক্ষরের মতো আমাকে মুছে ফেলতে চায় কেন? গালিবের এই পংক্তিখানি নিয়ে মান্টো তার দ্বিতীয় অ্যাপিটাফখানি লিখেছিলেন। এইখানে এই ফলকটি হচ্ছে সাদাত হাসান মান্টোর সমাধির ফলক, যে এখনো বিশ্বাস করে পৃথিবীর বুকে কালের বুকে সে ভুল করে লিখে ফেলা কোনো দ্বিতীয় অক্ষর নয়। মান্টো বিশ্বাস করতেন তিনি এমন এক অক্ষর যাকে জগতের পৃষ্ঠা থেকে মুছে ফেলা যাবে না। সাদাত হাসান মান্টোর গল্প আমরা যদি পাঠ করতে চাই, এই যে আজকের বিষয় এখানে দেখছেন যে মান্টোর সাহিত্য ও উপমহাদেশের জাতি রাষ্ট্রের জন্ম, এই জাতি রাষ্ট্রের জন্মের সূত্রপাতখানির সঙ্গে মান্টোর গল্পের একটি সংযোগ রয়েছে। সংযোগক্ষণের আগে একটু যাকে বলে ধরতাই দেয়া, এটি আপনাদেরকে দেয়াটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে আমরা বিশ্বব্যাপী যে জাতি রাষ্ট্রগুলোকে দেখি, প্রত্যেকটা জাতি একটা করে রাষ্ট্র।
এই জাতি যে রাষ্ট্র হতে হবে এই ধারণা খুব বেশি প্রাচীন নয়। ধর্মের ভিত্তিতে যে আলাদা রাষ্ট্র হতে পারে এই ধারণা খুব বেশি প্রাচীন নয়। জাতি রাষ্ট্র, জাতীয়তাবাদী ধারণা এটা পুরোপুরি একটি পশ্চিমা ধারণা। ঔপনিবেশিক শাসন যখন শুরু হয় এবং যখন তারা ভারতবর্ষ, আজকের আমেরিকাতে ইউরোপিয়ান দস্যুরা যখন গিয়ে থানা গাড়ে, তখন এই বিভিন্ন ঔপনিবেশিক শক্তিগুলো, কোথাও স্পেনীয়রা, কোথাও ইংরেজরা, কোথাও ওলন্দাজরা, তারা নিজেদের মাঝখানে লড়াইগুলোকে জিতবার একটা কৌশল হিসেবে ওই জায়গাগুলোতে দখলদারিত্বটাকে স্পষ্ট করবার জন্য জাতি নামের ধারণাকে কাজে লাগিয়ে এক একটা উপনিবেশকে দখল করার জন্য একটা কৌশল গ্রহণ করে। সেই কৌশলগুলোরই পরবর্তীকালে জটিল একটা মিশ্রিত রূপে পরবর্তীকালে যে উপনিবেশ তারা শাসন করছিল সেই উপনিবেশগুলোর মধ্যে জাতীয়তাবাদী ধারা হিসেবে পরিচিত হয়। এই যে ভারতীয় জাতীয়তাবাদ, কংগ্রেস, তার পরবর্তীকালে মুসলিম জাতীয়তাবাদী ধারণার জন্ম নেয় মুসলিম লীগ, এর দুটোই কিন্তু ইংরেজদের তৈরি করা সংগঠন। প্রথমত কংগ্রেসকে তৈরি করা হয়েছিল যাতে ইংরেজদের শিক্ষায় শিক্ষিত ভারতীয়দের প্রতিনিধিত্ব করতে পারেন এমন কিছু লোক যাতে ইংরেজদের শাসন প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতে পারে সেটা নিশ্চিত করবার জন্য। পরবর্তীকালে ভারতীয় জাতীয়তাবাদের জন্মটা হয় নেহরুর চিন্তা এবং নেহরুর লেখালেখিকে অবলম্বন করে, এবং সেই চিন্তার মধ্যে এই ভারতীয় জাতীয়তাবাদের মধ্যে অন্যতম একটি উপাদান ছিল মাতা নামের ধারণাটি, মা নামের ধারণাটি। দেশ আপনার মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমি স্বর্গের চেয়েও গরীয়সী। এটা বহু পুরাতন কথা। কিন্তু এই যে কংগ্রেস তৈরি হলো, ভারতীয় কংগ্রেস, যারা ছিল তৎকালীন সময়ের অভিজাতদের তৈরি করা সংগঠন, ইংরেজদের শিক্ষায় শিক্ষিত সংগঠন, ব্যারিস্টারদের সংগঠন, উঠতি ভারতীয় পুঁজিপতিদের সংগঠন, তারা কেমন করে ভারতবর্ষের কৃষক কুলের সঙ্গে তাদের স্বাধীনতার জাতীয়তাবাদী ধারণাটিকে সংযুক্ত করবে? এই সংযুক্ত করা ধারণাটি জন্ম নিয়েছে ভারতের ভারত মাতা ধারণাটির মধ্যে দিয়ে। ভারত মাতা ধারণাটির ব্যাপারে আলাদা একটি চ্যাপ্টারই পাবেন আপনারা নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির মধ্যে। তারও আগে 1882 সনে আনন্দ মঠের মধ্যে সেই বিখ্যাত গান বঙ্কিমচন্দ্রের লেখা, কোন গানখানি বুঝতেই পারছেন? সেই গানটি হচ্ছে কোনটি? বন্দে মাতরম সুজলাম সুফলম মলয়জ শীতলম শস্য শ্যামলম মাতরম। হে মাতা, তোমার বন্দনা করি। শস্য শ্যামলাই মাতার বন্দনা করছেন। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী, শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী, পুণ্য কুসুমিত দ্রুমদল শৌখিনী, সুহাসিনী সুমধুর ভাসিনী, সুখদম বরদম মাতরম বন্দে মাতরম। এই মাতার বন্দনা করা, দেশ মাতা হয়ে গেল। 1882 সনে আনন্দ মঠের মধ্যে দিয়ে একটা নতুন ধারণার জন্ম দিল, এ দেশ মাতা হয়ে গেছে। বন্ধ রাখবো? থামে একটু নাকি? আচ্ছা,
এখন এই মাতার ধারণাটি আপনারা সালমান রুশদির নাম জানেন। সালমান রুশদির বিখ্যাত একটি গ্রন্থ আছে, দ্য মুরস লাস্ট সাই। তার মধ্যে সালমান রুশদি বলছেন যে মাদার ইজ আওয়ার বিগ আইডিয়া ইন ইন্ডিয়া, মেবি দ্য বিগেস্ট। মাতা হচ্ছে ভারতবর্ষে আমাদের একটা বড় ধারণা, ভাবনা। হয়তো যত ভাবনা ধারণা ভারতবর্ষে আছে, সবচাইতে বড় ধারণাটি বোধ হয় মাতা নামের ধারণাটি। এখানে মাটি, মা আবার মাটির মতো। যে মাটির উপর আপনি পা দিয়ে শক্ত হয়ে দাঁড়াতে চান, সেই মাটিকেও ভারতবর্ষে আমরা মা বলে ডাকি। এবং সবচেয়ে বড় মা আমাদের কাছে আমাদের দেশ। এই যে মা নামের ধারণাটি জন্ম হচ্ছে, যাকে পণ্ডিতরা বলেন নেহরু প্রকল্প, নেহরুভিয়ান প্রজেক্ট অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, ভারতীয় জাতীয়তাবাদের নেহরুর তৈরি করার প্রকল্প। এই সম্ভ্রান্ত লোকগুলো, ব্যারিস্টাররা, অক্সফোর্ড থেকে পাশ করা লোকেরা, গান্ধীর মতো পাশ করা ব্যারিস্টাররা, তারা কোন কৌশলে ভারতের কৃষক জনগোষ্ঠীর সঙ্গে তাদের ধারণাখানিকে সংযুক্ত করবেন? এই সংযুক্ত করার ধারণাটি হল ভারতের জাতীয়তাবাদী প্রকল্পের এই মাতা নামক ধারণাটি। দেশ আপনার মা, ভারত আপনার মা, তাকে রক্ষা করতে হবে। এই কথা যখন বলছেন, তখন ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের একটা বড় আবেদন সৃষ্টি হয়ে গেল। দরিদ্র কৃষক কুল, সে হয়তো নিজের পাতে খাবার জুটছে না, জমিদারের বিরুদ্ধে তার লড়াইয়ে সে সঙ্গী খুঁজে পাচ্ছে না। তাকে আপনি কেমন করে, কোন কৌশলে ইংরেজ বিরোধী আন্দোলনের মধ্যে তাকে আপনি সংশ্লিষ্ট করবেন? সে তো জানে না ইংরেজকে, সে তো জানে তার চোখের সামনে জমিদার বাবু তার উৎপন্ন ফসলখানি কেড়ে নিয়ে যাচ্ছে। সে তো সামনে এই জমিদারকে চেনে। ইংরেজ তার কাছে প্রত্যক্ষ শত্রু নয়। তাকে সংযুক্ত করা গেল এই ভারত মাতা নামের ধারণাটির মধ্যে। সেই মাতা কিন্তু তিনি কোনো নারী নন, তিনি দেশ মাতৃকা। সেই দেশ মাতৃকাকে আপনি পুজো করবেন, কিন্তু আপনার চারপাশে ওই মাতার বংশধর যে কন্যারা আছে, তাদেরকে আপনি বিমূর্ত করে দেবেন। মাতা নামের ধারণাটিকে যদি বিমূর্ত করে দেশের সঙ্গে মিলিয়ে ফেলা যায়, তাহলে মাতার কাছে, সেই বিমূর্ত মাতার কাছে আপনার কোনো চাহিদা থাকবে না। আপনি শুধু মাতার সম্মান রক্ষা করার জন্য লড়বেন। আপনার নিজের ক্ষুধা, আপনার কেড়ে নিয়ে যাওয়া ফসল, আপনার কন্যাকে যখন উঠিয়ে নিয়ে যাচ্ছে জমিদারের সিপাহীরা, এগুলো আপনার কাছে তখন আর গুরুত্বপূর্ণ থাকবে না। কারণ আপনাকে মাতার সম্মান রক্ষা করতে হবে, এবং সেই মাতাকে যে অধীনস্থ করে রেখেছে, সেই ইংরেজকে এখান থেকে হটিয়ে দিতে হবে। আমার খালি পেট, আমার কন্যাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমার সন্তান, কোন দিন কবে আমি কিছু টাকা ধার নিয়েছিলাম, তার জন্য জন্ম থেকে জন্ম, প্রজন্মের পর প্রজন্ম দাসত্ব খেটে যাচ্ছে। এগুলো সব তখন বিমূর্ত হয়ে যায়। এগুলো কোনোটাই তখন আর গুরুত্বপূর্ণ থাকে না। এবং এইগুলোকে গুরুত্ব না দিয়েও কেবলমাত্র দেশ নামের যে মাতা আছে, সেই মাতাকে রক্ষা করবার জন্য কৃষকদেরকে লড়াইয়ে ডাক দেওয়া যায়। কি চমৎকার কার্যকরী একটা ধারণা ভারত মাতা নামের ধারণাটি। এবং সেই মাতা পরবর্তীকালে আরো দুর্দশাগ্রস্ত হল। সেই মাতা শেষ পর্যন্ত গোমাতায় রূপান্তরিত হল। মনুষ্য রূপের যতটুকু অবশিষ্ট ছিল তাও গেল, মাতা হয়ে গেলেন গোমাতা। এই আন্দোলন আরো আগে শুরু হয়েছিল গোরক্ষা সমিতিদের মাধ্যমে।
এদের বিখ্যাত একটি গল্পও আছে। বিবেকানন্দের কাছে গেছেন এরকম গো রক্ষা সমিতির লোকজন, বলছে যে আমাদের গরু রক্ষা করবার জন্য, গো রক্ষা করবার জন্য আমাদের কিছুটা করা উচিত। বিবেকানন্দ বললেন যে ভারতে এত সমস্যা, লোকে খেতে পায় না, পড়তে পায় না, অন্নহীন, বস্ত্রহীন, শিক্ষাহীন, মানবেতর জীবনযাপন করছে, আপনারা এসবের দিকে কোনো রকম দৃষ্টি না ফিরিয়ে আপনারা গরু রক্ষা করবার জন্য আমার কাছে এসছেন, কারণটা কি? তো বলছে না না, আপনি ব্যাপারটা বুঝতে হবে, গরু তো আমাদের মা। বিবেকানন্দ বলেন হ্যাঁ, আপনাদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে গরু আপনাদের মা। মানুষের দিকে যাদের বিন্দুমাত্র আগ্রহ নেই, তাদের ব্যাপারে বিবেকানন্দ নিশ্চিত ছিলেন যে এরা আসলে গরুরই সন্তান। ফলে এই যে মাতা নামের ধারণাটি খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা হিসেবে এখানে কাজ করেছে এই ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে, যেখানে মানুষের মুক্তি, মানুষের বেঁচে থাকার যে লড়াই, মানুষের অন্ন বস্ত্রের সঙ্গে যে সম্পর্ক, এই প্রত্যক্ষ সম্পর্কে বিমূর্তায়ন করে দিয়ে আপনি বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন এগুলোকে সব আপনি হাওয়াই করে দিলেন, হাওয়ায় মিলিয়ে গেল এগুলো। আপনার এই প্রয়োজনগুলো আপনার দেশকে স্বাধীন করবার লড়াইয়ের সঙ্গে সম্পৃক্ত হলো না, কারণ এই দেশ আপনার কাছে তখন আর আপনার অন্ন বস্ত্রের নিশ্চয়তার প্রশ্নের সঙ্গে জড়িত নয়। দেশ তখন হয়ে গেছে আপনার কাছে মাতা। সেই মাতাকে রক্ষা করবার দায়িত্ব সন্তান হিসেবে আপনার একান্ত পবিত্র দায়িত্ব। এই দায়িত্বের সঙ্গে আপনার অন্নের বস্ত্রের বেঁচে থাকার কোনো সম্পর্ক নাই। কারণ অন্ন বস্ত্র বা দেশের যে সম্পদ, সেই সম্পদের মালিক তো আপনি হবেন না দেশটা স্বাধীন হওয়ার পর। এই সকল সম্পদের মালিকানার জন্য টাটারা, বিড়লারা বসে আছে। আপনি সুযোগ্য সন্তান হিসেবে, দেশ মাতার সুযোগ্য সন্তান হিসেবে আপনি কোনো রকম দাবি ছাড়া আপনার মাতাকে ইংরেজদের শেকল থেকে মুক্ত করবেন। আপনি যথার্থ সন্তান হবেন, সুযোগ্য সন্তান হিসেবে আপনি পবিত্র দায়িত্ব পালন করবেন। কোনো দাবি করবেন না, কোনো আকাঙ্ক্ষা থাকবে না আপনার মাতা বন্দী সন্তান হিসেবে আপনার পবিত্র দায়িত্ব সেই মাতাকে মুক্ত করা। এখানে কিসের দাবি, কিসের আকাঙ্ক্ষা, কিসের চাওয়া, কিসের পাওয়া? সাদাত হাসান মান্টো এই যে মানুষকে ধোঁকা দেওয়ার একখানি চমৎকার ধারণা, এই জাতীয়তাবাদী ধারণাটার বিরুদ্ধে একটা ভয়াবহ রকমের ধাক্কা দিলেন। তার গল্পের অন্যতম চরিত্র কারা? অন্যতম চরিত্র হচ্ছে নারী। কোন নারী? তার গল্প বারবার আপনারা জানেন। তার গল্প বেশ কয়েকবার অশ্লীলতার দায়ে মামলা হয়েছে। ইংরেজ সরকার সেই অশ্লীলতার দায়ে মামলা করেছেন। ইংরেজরা চলে গেছে, নতুন স্বাধীন দেশের সরকার তারাও নব উদ্যমে সাদাত হাসান মান্টোর বিরুদ্ধে অশ্লীলতার মামলা দিয়েছে। কি লিখলেন সাদাত হাসান মান্টো? ইংরেজদের কাছেও যে অশ্লীল মনে হয়, নব্য ধর্মীয় রাষ্ট্রের কাছেও যাকে অশ্লীল মনে হয়। সাদাত হাসান মান্টোর অন্যতম চরিত্র ছিল নারীরা। কোন নারী? সাদাত হাসান মান্টোর নারীরা তথাকথিত ভদ্র ঘরের নারী নয়। সাদাত হাসান মান্টো বলছেন, আমার গল্পের চরিত্র কে হতে পারে? এই যে একটা ভদ্র ঘরের মেয়ে,
যে স্বামীর হাতে মার খায়, মার খেয়ে পিঠে কালশিটে দাগ নেয়, চোখ মুছতে মুছতে আবার সে স্বামীর জুতো ব্রাশ দিয়ে পরিষ্কার করে। আবার আরেকটা মেয়ে, সে প্রতিবাদী, সে একটু তেড়া, ঘাড় ব্যাকা, সে স্বামীর হাতে মার খেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে ছুটে বেরিয়ে যায় এবং একা একা গিয়ে সিনেমা হলে ঢুকে সিনেমা দেখে। এবং ওই যে 2-2.5 ঘন্টা যতক্ষণ সে ছুটে বের হয়ে গিয়ে সিনেমা দেখছে, ততক্ষণ তার স্বামী দুশ্চিন্তায় পাগল হয়ে ছোটাছুটি করে যে কই গেল, আত্মহত্যা করে ফেললো নাকি, আমাকে জেল খাটতে হবে নাকি। এই দুশ্চিন্তায় ছটফট করতে করতে 2.5 ঘন্টা ওই স্বামীর পাগল হয়ে যাওয়ার দশা। মান্টো বলছেন, আমার গল্পের নায়িকা কে হতে পারে এই দুজনের মধ্যে? যে স্বামীর হাতে মার খেয়ে পিঠে কালশিটে দাগ নিয়ে চোখ মুছতে মুছতে স্বামীর জুতো ব্রাশ দিয়ে পরিষ্কার করেছে, নাকি যে স্বামীর হাতে মার খেয়ে ছুটে পালিয়ে যায়, বের হয়ে গিয়ে একা একা সিনেমা হলে সিনেমা দেখে এবং ওই 2 ঘন্টা তার স্বামী দুশ্চিন্তায় পাগল হয়ে যায় যে কোথায় গেল, আত্মহত্যা করে ফেললো নাকি, আমাকে কি জেল খাটতে হবে নাকি? এই দুজনের মধ্যে মান্টো বলছেন, আমার গল্পের নায়িকা কে হতে পারে? আপনারা বোধহয় একটা পক্ষ বেছে নিয়েছেন যে 2-এর মধ্যে কে হতে পারে মান্টোর গল্পের নায়িকা। মান্টো কিন্তু অন্য কথা বলছে। মান্টো বলছেন, এই 2জনের প্রতি আমার সহানুভূতি আছে, এই 2টো মেয়ের প্রতি আমার প্রচণ্ড মমতা বোধ আছে। কিন্তু আমি ভাবি, মান্টো বলছেন 1947-এর গোড়ার দিকে লেখা তার একটি প্রবন্ধ, তার গল্পের অশ্লীলতা যে অভিযোগ, সে অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে মান্টো বলছেন প্রবন্ধটার মধ্যে এই কথাগুলো। মান্টো বলছেন, এই 2জন নারীর প্রতি আমার অসম্ভব মমতা, অসম্ভব তাদের প্রতি আমার সমবেদনা। কিন্তু আমি ভাবি সেই নারীর কথা যে একজন বারবনিতা, কথ্য ভাষায় যে একজন বেশ্যা, যাকে বেঁচে থাকতে হলে নিজের শরীরকে বিক্রি করতে হয়, এবং যে জানে তার শরীরে যতক্ষণ লাবণ্য আছে ততক্ষণ তার পেটে ভাত আছে, যে জানে তার শরীর বিক্রি করা ছাড়া তার বেঁচে থাকার কোনো অবলম্বন আর নেই। ওই বারবনিতা রাতের বেলা দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। কি দুঃস্বপ্ন দেখে সে দুঃস্বপ্ন দেখে সে বৃদ্ধ হয়ে গেছে, তার চামড়া আগের মতো টান টান নেই, তার চেহারায় লাবণ্য নেই, সে বৃদ্ধ হয়ে গেছে। ওই বারবনিতা, ওই বেশ্যা এই দুঃস্বপ্ন থেকে ঘুম থেকে চমকে জেগে ওঠে, চমকে উঠে সে ছুটে আয়নার সামনে যায়। ওই ঘুপচি ঘরের মধ্যে সে মোমবাতি জ্বালিয়ে ভয়ে সে আয়নার দিকে তাকায়, তাকিয়ে দেখে না, এটা দুঃস্বপ্ন ছিল। আবার সে ঘুমোতে যায় নিশ্চিন্ত হয়ে, কিন্তু নিশ্চিন্ত হয়ে ঘুমোতে যাওয়ার সময় তার মনে হয়, আজকে না হয় আমি বৃদ্ধ হয়ে যাই, দুঃস্বপ্ন ছিল, কিন্তু খুব শীঘ্রই তো সেদিন আসছে যেদিন আমি সত্যি সত্যি বৃদ্ধ হব, যখন আমার চামড়ায় লাবণ্য থাকবে না, আমার রূপ বলতে কিছু থাকবে না, তখন আমি কি খাবো? মান্টো বলছেন, আমার গল্পের নায়িকা হবে এই বারবনিতা, যাকে তোমরা বলো বেশ্যা। কেন এই বারবনিতা তার গল্পের নায়িকা হবে? কারণ তিনি এই যে ভারতের জাতীয়তাবাদী প্রকল্প দেশ মাতা, দেশ মাতৃকা, ভারত মাতা নামে যে একটি ধারণাকে জন্ম দেওয়া হলো জাতীয়তাবাদী কংগ্রেসীয় ঘরানার মধ্যে, পরবর্তীকালে যে মাতা মানুষ থেকে গরুতে রূপান্তরিত হলেন, এই জাতীয়তাবাদী ধারার বিকল্প হিসেবে মান্টো দেখাতে চাচ্ছেন, তোমার এই বিমূর্ত মাতা নামে নারীর বিপরীতে এই হচ্ছে বাস্তব প্রকৃত নারী।
যে চমকে চমকে উঠে রাতের বেলা দুঃস্বপ্নে তার রূপ লাবণ্য চলে গেলে না খেতে পেয়ে মরার ভয়ে যে চমকে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। মান্টো বলতে যাচ্ছেন এই হচ্ছে তোমাদের ভারতের প্রকৃত বাস্তব নারী। তোমার দেশ মাতৃকা ভারত মাতা নামে যে ধারণাটি তুমি জন্ম দিচ্ছ সেটা কল্পনা, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। সে এমন এক মাতা যে মাতাকে মুক্ত করবার জন্য দেশের সমস্ত কৃষকগুলোকে ডাক দিতে হয়, কিন্তু সেই মাতার সম্পদে ওই কৃষকদের কোনো অধিকার থাকে না। ওই মাতার সম্পদের অধিকার থাকে যাদের, তারাই পরবর্তীকালে ভারতে সমস্ত সম্পদের মালিক হয়েছে। তারাই এখন বিশ্বব্যাপী 20% সেই মানুষেরা পৃথিবীর 80% সম্পদের মালিক। এটা পৃথিবীর প্রত্যেকটি কোণে যেমন সত্য, বাংলাদেশে যেমন সত্য, এবং এই সত্যগুলোকে বাস্তবে তৈরি করা হয়েছে দীর্ঘ একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে। সেইখানে আপনার স্বাধীনতা নামের যে ধারণা, সেই ধারণাটিকেও আপনাকে যুক্ত করা হয়েছে কখনো দেশ নামে, কখনো দেশ মাতৃকা নামে, কখনো স্বর্ণের দেশ নামে। বিমূর্ত একটি চিন্তা, বিমূর্ত একটি ধারণা। সেই ধারণার দেশ আপনার মাতা। কিন্তু মান্টো বলছেন না, ওই বিমূর্ত মাতার বিপরীতে দেখো তোমার চারপাশে এরা হচ্ছে বাস্তব নারী, এদের দিকে তাকিয়ে দেখো। ওই বাস্তব নারীদেরকে মান্টো তুলে এনেছিলেন তার গল্পগুলোর মধ্যে। ওই বাস্তব নারীদেরকে মান্টো তুলে এনেছিলেন এই দেশ মাতৃকা নামে একটি বিমূর্ত ধারণার বিপরীতে, এই জাতীয়তাবাদী ধারার বিপরীতে মান্টো এই বাস্তব মানুষগুলোকে তুলে এনেছিলেন। মান্টো তার কালি সিলভার গল্প, তার হাতাক গল্প, খোলদ গল্প, ঠান্ডা গোশত গল্প, এই গল্পগুলোর মধ্যে নারীকে আপনি দেখতে পাবেন। এই নারী মান্টোর কাছে এমন একটা চরিত্র, যে চরিত্রগুলো যেন মনে হয় মান্টোর যে সামনে যে যুগ আসছিল, যেখানে বাজারের অন্ধ শক্তি, বাজারের অন্ধ যুক্তি এর কাছে পৃথিবীর সমস্ত মানবিক আবেদন শূন্য হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। মান্টো যেন সেই বাজারের দেয়া নেয়া ছাড়া, যেখানে পৃথিবীতে আর কোনো যুক্তি নেই, একমাত্র দেয়া এবং নেয়া, কেনা এবং বিক্রি করা এবং বিক্রি হওয়া ছাড়া আর কোনো যুক্তি যেখানে অপ্রতুল, অর্থহীন। মান্টো যেন আমাদের সবাইকে সেই কুঠুরির মধ্যে আবিষ্কার করতে বাধ্য করছে নিজেদেরকে। লক্ষ্য করে দেখুন, মান্টোর গল্পের নায়িকারা, যার অধিকাংশই হচ্ছে বারবনিতা, তারা যেমন করে নিজেদেরকে বিক্রি করছেন, মান্টো দেখতে পাচ্ছেন আসলে আমরা স্বাধীন একটা ভারতবর্ষের মধ্যে দিয়ে, তথাকথিত স্বাধীন একটা নতুন উন্মুক্ত বাজার ব্যবস্থা জন্ম হওয়ার মধ্যে দিয়ে আমরা আসলে সেই রকমভাবে বেচা কেনার জগতের মধ্যে যাচ্ছি। মান্টো প্রশ্ন করতেই পারেন, এবং প্রশ্ন করেছেন তিনি, যেমন করে আমার গল্পের সেই নায়িকারা নিজেদের দেহ বিক্রি করে নিজের গ্রাসাচ্ছদনের ব্যবস্থা করছে, নিজের খেয়ে পড়ে বেঁচে থাকার ব্যবস্থা করছে। আমরা যারা প্রতিনিয়ত ছুটে চলছি শুধুমাত্র বেঁচে থাকার জন্য, যে আমি চাকরি করি, যে আপনি ব্যবসা করেন, যে আপনি কারুর কারখানায় কাজ করেন, যে আমি হয়তো অন্য কোনো প্রতিষ্ঠানে প্রতি মাসে, প্রতি সপ্তাহে 6 দিন করে গিয়ে চুক্তি মতো ঢুকতে বাধ্য হই শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে থাকার উপকরণগুলো জোগাড়ের জন্য। মান্টো প্রশ্ন করছেন, তুমিও কি নিজেকে বিক্রি করছো না?
যেখানে আপনি বারবণিতাদেরকে ঘৃণা করছেন, সমাজে অস্পৃশ্য করে রাখছেন যে তারা নিজেদের শরীরকে বিক্রি করছে। মান্টো প্রশ্ন করেন, তুমি আমরা কি নিজেদের জীবনকে বিক্রি করছি না? আমরাও কি আমাদের দেহকে বিক্রি করছি না? আমরা কি আমাদের অস্তিত্বকে বিক্রি করছি না? মান্টো তার গল্পের মধ্যে, তার গল্পের নায়িকাদেরকে বেছে নেওয়ার মধ্যে দিয়ে প্রথমত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন দেশ মাতৃকা নামে বিমূর্ত ধারণাটির বিপরীতে বাস্তব মাতৃকাদেরকে সামনে এনে। দ্বিতীয় প্রশ্ন তিনি করছেন, এই বারবণিতারা যেমন করে নিজেকে বিক্রি করছে, প্রত্যেকের দিকে তিনি আঙুল তুলে বলছেন, তোমরা প্রত্যেকে কি, আমরা প্রত্যেকে নিজেরা কি নিজেদেরকে বিক্রি করছি না? আমরা নিজেরাও কি প্রত্যেকে এই সমাজের মধ্যে এক একজন বারবণিতা নই? মান্টোর গল্প ভারত মাতা নামে এই যে জাতীয়তাবাদী ধারণা, জাতিকে মহিমান্বিত করা, দেশকে মহিমান্বিত করা, কখনো নিজেদের সম্প্রদায়কে মহিমান্বিত করা, বাস্তব এই প্রকৃত অর্থে যত কোটি মানুষ তারা প্রত্যেকে বেশ্যা। জগৎব্যাপী এই বেশ্যালয়ের বিপরীতে এই জাতিকে, কখনো ধর্মকে মহিমান্বিত করার যে প্রকল্প, যে কৌশল, এই কৌশলকে মান্টো তার গল্পের মধ্যে দিয়ে নগ্ন করে দিতে চান, নগ্ন করে দেন। ফলে মান্টোর বেশ্যালয় আসলে লাহোরের চাঁদনি চক না, টানবাজার না, আলাদা কোনো রেড লাইট জোন নয়। মান্টো বলতে চান বর্তমান পৃথিবীতে পুরো পৃথিবীটা সে বেশ্যালয়, আমরা প্রত্যেকে নিজেদেরকে বিক্রি করছি শুধুমাত্র টিকে থাকার জন্য। লক্ষ্য করুন, বেঁচে থাকার জন্য নয়, টিকে থাকার জন্য। আমরা প্রত্যেকে টিকে আছি। টিকে থাকা এবং বেঁচে থাকা এক নয়। মান্টোর গল্পের নায়িকারা এই দুটো কাজ করে। মান্টো বেছে নিয়েছেন তাদেরকে, বেশ্যাদেরকে, বারবণিতাদেরকে তার নায়িকা হিসেবে। কারণ মান্টো বলতে চান এই সমাজ বিদ্যমান ব্যবস্থার মধ্যে পুরো পৃথিবীটা একটা বেশ্যালয়। আমরা প্রত্যেকে, নারী পুরুষ, এখানে একটি অত্যন্ত ফালতু আলোচনা। আমরা প্রত্যেকে নিজেকে বিক্রি করছি নিজেকে টিকিয়ে রাখার স্বার্থে। মান্টো তার গল্পের মধ্যে দিয়ে এই দুটি প্রশ্ন অন্তত আমাদের সামনে করে যান। এক, দেশ মাতৃকা, জাতিকে মহিমান্বিত করা, সম্প্রদায়কে মহিমান্বিত করা, বাস্তব মানুষের প্রকৃত অবস্থা আড়াল করে রেখে এই দেশ মাতৃকা নামে ধারণাটির বিরুদ্ধে তিনি তার এই চরিত্রগুলোকে দাঁড় করাচ্ছেন। দ্বিতীয়ত তিনি বলতে চাচ্ছেন এই চরিত্রগুলোকে এই সমাজ যে কারণে অপছন্দ করে, ঘৃণা করে, তিনি আঙুল তুলে দেখাচ্ছেন তোমরা প্রত্যেকে, আমরা প্রত্যেকে এই একই কাজে একইভাবে নিজেকে প্রতি মুহূর্তে বিক্রি করছি নিজেকে টিকিয়ে রাখার সাথে। যদি ওই সমাজকে তুমি অপছন্দ করো, মান্টো বলছেন তার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ আনার পর, এই সমাজকে তুমি যদি বুঝতে না পারো তখন তুমি আমার গল্প পড়ো। আমার গল্পের মতো কোনো কিছু যদি তোমার কাছে অসহ্য লাগে, অশ্লীল মনে হয়, তাহলে যদি আমার দোষ নয়। আমি এই সমাজকে তুলে ধরছি মাত্র, আমার গল্পের কোনো কিছু তোমার কাছে অসহ্য লাগলে তোমার বুঝতে হবে এই সমাজটাই অসহ্য। আর তুমি বলছো আমার গল্পে অশ্লীলতার কথা। আরে যে সমাজ নিজেই ন্যাংটা, তাকে আমি নতুন করে কি ন্যাংটো করব? আর তুমি বলো আমার গল্প অশ্লীল। ন্যাংটা সমাজকে কাপড় পরানোর দায়িত্ব আমার না। সমাজ ঠিক যেরকম আমি তাকে অবিকল তোমাদের সামনে তুলে ধরছি। এতে যদি তোমাদের লজ্জা হয়, এতে যদি তোমাদের খারাপ লাগে, বুঝতে হবে তোমরা যে সমাজটায় বাস করছো সেই সমাজটা খারাপ। সেই সমাজটা দেখে তোমাদের লজ্জা লাগা উচিত।
সেই মান্টো নিজে, দুঃখের ব্যাপার, 47 সালে দেশ ভাগ হয়ে গেল। মান্টো যেতে চাননি, কিন্তু বম্বের যে ফিল্মি জগতে তিনি ছিলেন সেখানে জাতি বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষ এমন জায়গায় চলে গেল, মান্টো বম্বে ছাড়লেন, লাহোরে গেলেন। শুধুমাত্র এই কারণে তিনি জাননি, তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল একজন চিত্রনায়ক শ্যাম। একটা ঘটনা ঘটেছিল, শ্যাম নিজে ছিলেন শিখ সম্প্রদায়ভুক্ত। লাহোর থেকে পালিয়ে আসা একটা শিখ পরিবার দাঙ্গার কারণে মান্টো সহ তাকে গেছিলেন সেই পরিবারের সঙ্গে দেখা করতে শ্যাম। সেই পরিবার লাহোরে তাদের ওপরে মুসলিম সম্প্রদায়ের করা অকথ্য নির্যাতনের বিবরণ দিল। সে বিবরণ শুনে যখন ফিরে আসছেন শ্যাম এবং মান্টো, শ্যামকে মান্টো জিজ্ঞাসা করলেন, ও যখন গল্পগুলো করছিল, তোমার কি এখন আমাকে খুন করতে ইচ্ছে হচ্ছে? আমি তো মুসলিম, তুমি তো শিখ। শ্যাম বললেন, এখন ইচ্ছে করছে না, কিন্তু যখন আমি গল্পগুলো শুনছিলাম ওর মুখে, যে মুসলমানদের হাতে কেমন করে ওই শিখ পরিবারটা নির্যাতিত হয়েছিল নির্মমভাবে, তখন তোমাকে আমার মুসলমান হিসেবে খুন করতে ইচ্ছা হচ্ছিল। মান্টো থমকে গেলেন। এই সমাজ নিজের ভেতরের বৈষম্যগুলোকে টিকিয়ে রেখে যখন বাহ্যিকভাবে কোনো একটা আবরণ বা প্রলেপ দিয়ে আমাদেরকে একটু কমালেই বোধহয় হবে, হয়ে গেছে বোধহয়, চলবে। মান্টো বলছেন, এই যে সমাজ ভিতরের সমস্ত বৈষম্যগুলোকে টিকিয়ে রেখে যখন কাগজে কলমে চেতনায় যখন আপনাকে ভদ্র সভ্য মানুষ বানাতে যাবে, প্রতিবার তখন এরকম কোনো বাস্তব পরিস্থিতির মুখোমুখি হলে শ্যামের মতো আপনার নিজের মনের ভেতর থেকে বেরিয়ে আসবে সেই প্রকৃত বৈষম্যের মধ্যে বাস করা অসভ্য মানুষটা। সে তখন বলবে, তখন কিন্তু আমার প্রকৃত ইচ্ছে হচ্ছিল যে তুমি আমার বন্ধু হও বা যাই হও, তুমি একটা মুসলমানের বাচ্চা, তোমাকে তখন আমার খুন করতে ইচ্ছা হচ্ছিল। মান্টো এই কথা শুনে চমকে গেলেন। আমার এতদিনের বন্ধু, হাম পেয়ালা হাম নিবালা, কত দুর্যোগের দিন আমরা কাটিয়েছি, যখন আমি লেখক হতে পারিনি, যখন শ্যাম নায়ক হতে পারিনি, কত কষ্টের দিন আমরা আধা আধি করে খেয়ে কাটিয়েছি। এক বিছানায় যেখানে দুজনের শোয়ার জায়গা নেই, সেখানে বাঁকাতারা হয়ে শুয়ে কাটিয়েছি, গল্প করতে করতে রাতের পর রাত পার করে দিয়েছি। সেই শ্যামের ভিতরে এমন একটা মানুষ বাস করে। মান্টুর মনে হলো, আমার ভেতরেও কি এরকম একটা মানুষ বাস করছে? তার ভেতরটা প্রচন্ড ধাক্কা খেয়ে মান্টো চমকে উঠলেন। সমাজের ভেতরের প্রকৃত বৈষম্যগুলোকে বাদ প্রকৃত অর্থে বিলোপ না করে কাগজে কলমে চেতনায় ভাবনায় গানে গল্পে সংবিধানে আপনি যখন সভ্য মানুষ তৈরি করবেন, প্রকৃত বৈষম্যগুলোকে প্রকৃত রূপে বিলোপ না করে, মান্টো বুঝলেন তখন ভেতরে খুব খাপটি মেরে থাকা সে অসভ্য বর্বর মানুষটা যে কোনো এরকম একটা মুহূর্তে লাফ মেরে বের হয়ে আসতে পারে। মান্টোর এই কথা কি ভয়াবহ! এখনো কি আপনি দেখতে পান না? মাত্র কয়েকদিন আগে আপনার দেশে কি এরকম একটা জানোয়ারের ঘটনা ঘটে যায়নি? এখন যদি আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে সেই জানোয়ারগুলো লুকিয়ে নেই,
যে কোনো এরকম একটা প্রকৃত মুহূর্তে, এরকম একটা আশকারা পাওয়া মুহূর্তে সে বের হয়ে আসবে না, আপনি আমি কেউ কি আমরা সে নিশ্চয়তা দিতে পারি? পারি না। মান্টো 1948 সনে এইরকম একটা ধাক্কা খেয়ে তার বন্ধু শ্যামের মুখে সেই গল্প শোনার পর বম্বে ছেড়ে চলে গেলেন লাহোরে। কিন্তু সেই লাহোর তখনও মান্টোকে কাজ দেওয়ার মতো যোগ্য হয়ে ওঠে। লাহোরে তখনও কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি দাঁড়ায়নি। কে দেবে মান্টোকে কাজ? কে লিখবে তাকে দিয়ে গল্প? কে লিখবে মান্টোকে দিয়ে চিত্রনাট্য? যত প্রতিশ্রুতি পেয়েছিলেন কাজের, কোনো প্রতিশ্রুতি বাস্তব হল না। মান্টো প্রকৃত অর্থেই শূন্য পকেটে ঘুরে বেড়াতে লাগলেন লাহোরে। পরিবারের ক্ষুণ্ণে বৃত্তি, অন্ন বস্ত্র জোগাড় করা তার জন্য প্রচণ্ড রকমের সমস্যাকুল একটা বিষয় হয়ে গেল। মান্টো তার আগে পানের অভ্যাস, লাহোরে এসে পাকিস্তানের নাগরিক হয়ে মান্টো পুরোপুরি পানাসক্ত একজন ব্যক্তি হয়ে গেলেন। মান্টো বলছেন, আমি যখন প্রথম পাকিস্তানে আসি, প্রথম 3 মাস আমি একটা শব্দ লিখতে পারিনি। আমি চারপাশে তাকিয়ে দেখছি এটা কোন দেশ, কার দেশ, আমি এখানে কেন? আমি কোনো কিছুই বুঝে উঠতে পারিনি। আমি বুঝে উঠতে পারছিলাম না আমি কোন দেশের সাহিত্যিক। আমি যদি আজকে পাকিস্তানের নাগরিক হই, মাত্র 3 মাস আগে আমি যে লেখাগুলো লিখেছিলাম সেই লেখাগুলো তাহলে কোন দেশের সাহিত্য? আমি যদি আজকে পাকিস্তানি সাহিত্যিক হই, আমি আজকে যা লিখবো তা যদি পাকিস্তানের সাহিত্য হয়, 3 মাস আগ পর্যন্ত আমি যেগুলো লিখেছি সেগুলো কোন দেশের সাহিত্য? আমি যদি আজকে আবার ফিরে চলে যাই ওখানে, তাহলে কি আমার সাহিত্যগুলো ভারতীয় সাহিত্য হয়ে যাবে? তো কেমন করে হয়? সাহিত্য কি এত ঠুনকো হতে পারে? 3 মাস সাদাত হাসান মান্টো একটা বর্ণ লিখতে পারে। এই 3 মাস পর মান্টো নিতান্ত টাকার জন্য ছোট 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 দাঙ্গা নিয়ে গল্প লেখা শুরু করলেন, যেগুলো পরবর্তীকালে সিয়া হাসিয়ে নামে এটি গ্রন্থের মধ্যে সংকলিত হয়। 32টা ছোট ছোট গল্প, এক একটা গল্প 5 টাকার জন্য তিনি লিখতেন। তার কয়েকদিন পর মান্টো গল্প লেখা শুরু করেন আবার। মাত্র এক এক দিনে কয়েক ঘন্টায় তিনি এক একটি অসাধারণ গল্প লেখা শুরু করলেন। খোলদ, ঠান্ডা গোশত। ভাবতে পারেন যে এরকম দুটো গল্প পরপর 2 দিন একজন লেখক মাত্র কয়েক ঘন্টা করে সময় নিয়ে লিখতে পারেন। তখন মান্টো পার মাতাল, মদ ছাড়া তিনি সুস্থভাবে ভাবতে পারেন না, এবং এমনই পয়সার দুর্দশা যে দেশি মদের একটি বোতল ফেরত দিলে 25 পয়সা কম নেয়, এই জন্য মদের বোতলগুলো জমিয়ে রাখতেন। কিন্তু যখন তিনি টাইপরাইটারের সামনে বসতেন, স্নান করে সবচেয়ে পরিষ্কার জামাখানি পরে সবচেয়ে ভালো কাগজে সবচেয়ে দামি কলম কালিতে লিখতে বসতেন। প্রত্যেকবার গল্প লেখার কাগজের উপরে শুরুতে লিখতেন 786। 786 আপনারা জানেন যে পরম করুণাময় স্রষ্টার নামে শুরু করছি, এটা সংকেত হিসেবে বলা হয়। তো মান্টোর বন্ধুরা বলতে যে তুমি এটা লেখো কেন, তুমি তো খুব একটা ধার্মিক মানুষ বলে তো মনে হয় না। মান্টো হাসি দিয়ে বলতেন যে এটা ওপরওয়ালার ফোন নাম্বার, বিপদে পড়লে ওনার সঙ্গে যোগাযোগ করতে হবে, তো এই জন্য ওপরে লিখে রাখি যে কোন বিপদে পড়লে যোগাযোগ করতে পারে। মান্টো সম্পূর্ণ
স্নান করে সবচেয়ে পরিষ্কার জামা পরে সবচেয়ে ভালো কাগজে ভালো কলমে সবচেয়ে দামি কালিতে লিখতে বসতেন। চূড়ান্ত দারিদ্র্যের সময়ে, চূড়ান্ত মাতাল সময় যখন তিনি পার করছেন, তখনও গল্প লেখা তার কাছে একটা এমন গুরুত্বপূর্ণ কাজ যাতে বিন্দুমাত্র হেলাফেলা করা যায় না। মান্টোর জীবনকে আপনাদের কাছে অস্থির মনে হতে পারে, কিন্তু গল্প লেখা মান্টোর কাছে কোনো অস্থির, অসম্পূর্ণ মানুষের কাজ নয়। মান্টো গল্প লিখতেন, তিনি গল্পকে মনে করতেন জগৎকে তুলে ধরার একটা বড় হাতিয়ার। তিনি 47-এর দাঙ্গা, 46-এর দাঙ্গা, তারপরেও যে দাঙ্গাগুলো চলমান, সেই দাঙ্গাগুলোকে তিনি অসম্ভব ভয়াবহ বিভৎসতাকে তুলে এনেছেন। আপনারা তার সিয়া হাসি বা কালো সীমানার গল্পগুলো পড়ে দেখবেন। তার একটা অদ্ভুত কৌশল মনে হয়েছে আমার কাছে। কোনো একটা গল্প 1 লাইন, একটা গল্প 3 লাইন, সর্বোচ্চ গল্পটা হয়তো 1.5 পৃষ্ঠা। সেই গল্পগুলোর মধ্যে কোনো পক্ষ অবলম্বন করা হয়নি, কোনো আবেগ দেয়া হয়নি, কোনো বিশ্লেষণ নেই। মনে হচ্ছে যে চলতি পথে মান্টো একটা ক্যামেরা নিয়ে বের হয়েছে এবং তিনি ছবি তুলছে। সেই ছবি ফটোশপে ফেলে এডিটও করা হয়, যা দেখা হচ্ছে, যা দেখা যাচ্ছে শুধু তাই তুলে দেওয়া হচ্ছে। কেন মান্টো এই কাজ করলেন? কারণ ইতিহাস লেখে কারা? লেখে বিজয়ীরা। এবং প্রত্যেক কালে একটা দাপুটে চিন্তা থাকে, প্রত্যেক কালে একটা এমন চিন্তা থাকে সমাজের মধ্যে যে চিন্তাটা বাকি সব চিন্তাকে শাসন করে। এবং প্রতিকালে, ধন্যবাদ, প্রতিকালে ওই দাপুটে শাসনকারী চিন্তা কোনটা? যে চিন্তাটা আপনার আমার চিন্তাকে শাসন করে। প্রতিকালের ওই দাপুটে সর্বগ্রাসী শাসনকারী চিন্তা হচ্ছে ওই সময়ের শাসক শ্রেণীর চিন্তা। মান্টোর গল্পে, বিশেষ করে এই গল্পগুলোতে এর জন্য কোনো চিন্তা নাই, নিপাট ছবি, যা দেখছেন শুধু তাই তুলে আনা হচ্ছে। গল্পগুলো পড়লে দেখবেন না, আজকে যেন আমরা লিখতে গিয়ে ভাবি কি লিখবো, কি লিখবো, কি লিখবো, তাদের জন্য মান্টো যেন বলে গেছেন সে 1948 সনে, 1950 সনে মান্টো যেন বলে গেছেন যে টুইটারের যুগে, ফেসবুকের যুগে কেমন করে 5 লাইনের গল্প লিখতে হবে। মান্টো দেখিয়ে গেছেন 5 লাইনের গল্প লেখা সম্ভব যদি আপনি লেখার ক্ষমতা থাকে। 5 লাইনও না, মান্টো যদি আজকে বেঁচে থাকতেন কি অসাধারণ সব টুইট করতেন। আমি ভাবি মান্টো আজকে বেঁচে থাকলে ফেসবুকে কি অসাধারণ সব স্ট্যাটাস দিতেন। যে লোক 1 লাইনে এরকম অসাধারণ গল্প লিখতে পারেন, যে লোক 3 লাইনে অসাধারণ গল্প লিখতে পারেন। ফলে আমরা যারা আজকে লেখার বিষয় খুঁজে পাই না, তাদের জন্য মান্টো একটা অসাধারণ শিক্ষা হতে পারে। সেই মান্টো একটা গল্প লেখলেন, গল্পের নাম হচ্ছে টোবা টেক সিং। টোবা টেক সিং পাঞ্জাবের একটা গ্রামের নাম। গল্প শুরুটাই কি অসাধারণ। 2 দেশের মধ্যে যখন সব কিছু ভাগ করে ফেলা হলো, তখন 2 দেশের কর্তৃপক্ষ ঠিক করলো যে ভারতে থাকা 2 দেশের মধ্যে থাকা পাগলদের মধ্যেও ভাগাভাগি করা হবে। অর্থাৎ পাকিস্তানে থাকা ভারত মুসলমান হিন্দু পাগল, শিখ পাগলদেরকে ভারতে পাঠানো হবে। লক্ষ্য করে দেখুন, হিন্দু পাগল, শিখ পাগল, এটা একটা কি ভয়াবহ ধারণা। পাগল তো পাগল। আবার ভারতে থাকা মুসলমান পাগলদেরকে কেন পাকিস্তানে পাঠানো হবে? মুসলমান পাগল।
আমাদের পাগল হয়েও বেচারাদের মুক্তি নাই। এখন ভয়াবহ ঘটনা ঘটে গেছে। এই ঘটনা যখন পাগলাখানায় ছড়িয়ে পড়ল, পাগলাখানার মধ্যে কিছু অ্যাংলো ইন্ডিয়ান পাগল ছিল, যারা আধা ইংরেজ। ওই অ্যাংলো ইন্ডিয়ান পাগলরা, ওরা আবার দেশি কালা পাগলদের মতো পরোটা ভাজি খায় না, রুটি ডাল খায় না। যেহেতু এরা অ্যাংলো ইন্ডিয়ান পাগল, এরা ভোরে উঠে এরা বাটার খায়, ব্রেড খায়। এখন অ্যাংলো ইন্ডিয়ান পাগলরা খুব দুশ্চিন্তায় পড়ে গেল, এখন কি আমরা নেটিভদের সঙ্গে ডাল রুটি খেতে হবে? হাউ স্ট্রেঞ্জ, আমরা কেমন করে বাঁচব? এখন আবার আরেক দল পাগলের মধ্যে গন্ডগোল পড়ে গেল। আচ্ছা, পাকিস্তানটা কই? পাকিস্তানটা এই যে এখন আমরা যেখানে আছি, এটা পাকিস্তান। দেখ, এটা কেমন করে হয়? কালকে না এটা ভারত ছিল? বলে হ্যাঁ ভারত ছিল। তো আজকে তাহলে এটা পাকিস্তান কেমনি হয়? বলে না, আজকে এটা পাকিস্তান। বলো এটা যদি আজকে পাকিস্তান হয়, গতকালকে যদি এটা ভারত থাকে, তাহলে গতকালকে পাকিস্তান কই ছিল? এখন এটা ভারত না, এটা পাকিস্তান। আজকে যদি এটা পাকিস্তান হয়, কালকে এটা ভারত কেমনি থাকে? আজকে যদি এটা পাকিস্তান, তাহলে গতকাল পাকিস্তান কই ছিল? এটা চিন্তা করতে কিছু পাগল আরো বেশি পাগল হয়ে গেল। আরেক পাগল গাছের মাথায় উঠে গেছে। ওরা যতই বলে নাম, সে বলে না নামবো না, নামবো না। বলে কেন নামবি না? বলে না, ওরা নাকি আমাকে ভারতে পাঠিয়ে দেবে, আমি ভারতেও যাবো না, পাকিস্তানেও যাবি না, আমি গাছের উপরেই থাকবো। এই সব কিছুর মধ্যে একজন লোক ছিলেন, পাঞ্জাবি শিখ, তার নাম বিশন সিং। বিশন সিং কারোর সঙ্গে কোনো কথা বলতেন না, সবসময় দাঁড়িয়ে থাকতেন। বছরের নির্দিষ্ট একটা দিন কেবলমাত্র সে স্নান করত, পরিষ্কার কাপড় পরত। কি ব্যাপার? ওই দিন বিশেন সিং এর মেয়ে এবং তার স্ত্রী তাকে দেখতে আসত। সবাই অবাক হতো যে বিশেন সিং পৃথিবীতে কিচ্ছু চিনে না, কিচ্ছু জানে না। সে শুধুমাত্র নিজের গ্রামের নামটা বলতে পারে, টোবাটেক সিং, টোবাটেক সিং, আর দু চারটে উল্টাপাল্টা দুর্বোধ্য বাক্য বলে। এই পাগল কেমন করে বোঝে যে এই দিনটাই সেই দিন যেদিন তার মেয়ে তাকে দেখতে আসবে? কি অদ্ভুত, দুর্বোধ্য, ব্যাখ্যা করা যায় না এমন কোনো উপায়ে এই পাগল জেনে ফেলতো বিশন সিং আজকে তার মেয়ে তাকে দেখতে আসবে, তার স্ত্রী সহ। প্রথম দিকে মায়ের হাত ধরে সেই ছোট্ট মেয়ে আসতো পাগলা গারদে বিশেন সিংকে দেখার জন্য। প্রথম দিকে স্ত্রী কাঁদতেন, অনেকক্ষণ দাঁড়িয়ে সে শূন্য চোখে দাঁড়িয়ে থাকতো। বিশেন সিং, তার চোখে পরিচিতর কোনো ভাব ফুটে উঠত। বলে চলে যাওয়ার পর আবার সে গুটি গুটি পায়ে ফিরে যেত। প্রতি বছর একদিন করে আসে। প্রতি বছর বিশেন সিং ঠিক টের পেয়ে যায় আজকের দিনে তার মেয়ে তার স্ত্রী সহ তাকে দেখতে আসে। এমনি করে একদিন করে এক বছর করে অনেক বছর যায়। তার ছোট মেয়ে বড় হয়ে যায়। একদিন সে মেয়ে বধূর বেশে শাড়ি পরে, চলি মাথার মধ্যে ঘুমটা দিয়ে কনের বেশে সেজে আসে। ওদিন তার মা কাঁদে না, ওদিন কাঁদে তার মেয়ে। একটু একটু করে কেমন করে বিশেন সিং এর মেয়ে বড় হয়ে গেছে, তার বিয়ে হয়েছে। এই যে এত কিছু ঘটে যাচ্ছে পাগলা গারদে, পাগলদেরকে ভাগ করা হবে এসব নিয়ে, বিশেন সিং এর এটার মধ্যে কোনো চিন্তা নাই। বিশেন সিং এর শুধু একটা প্রশ্ন, টোবাটেক সিং কোথায়, ভারতে না পাকিস্তানে? সে ভারত চেনে না, টোবাটেক সিং পাকিস্তান চেনে না। বিশেন সিং ভারতও চেনেন না, তিনি পাকিস্তানও চেনেন না। তিনি শুধু চেনেন তার গ্রাম, যে গ্রামের নাম টোবাটেক সিং। সব পাগলদেরকে নিয়ে যাওয়া হলো একটা নো ম্যানস ল্যান্ড, ভারত পাকিস্তানের সীমান্তে। ভারত থেকে সেই হাস্যকর কথা আবার
মুসলমান পাগলদেরকে নিয়ে ট্রাক এসে থামল। পাকিস্তান থেকে হিন্দু এবং শিখ পাগলদেরকে নিয়ে ট্রাক এসে থামল নো ম্যানস ল্যান্ডে। দুই পক্ষের পাগলদের মধ্যে চালাচালি হলো। মুসলমান পাগলরা পাকিস্তান গেলেন এবং হিন্দু এবং শিখ পাগলরা ভারতে ফিরলেন। টোবা টেক সিংকে নামান করা। তিনি প্রশ্ন করলেন, টোবা টেক সিং কোথায়? ঘটনাক্রমে টোবা টেক সিং পড়ে গেছে পাকিস্তানে। ওই দিকে বিশেন সিং রাজি না, টোবা টেক সিং যদি অধিক হয় আমি এদিক কেন যাব? এইটা ভারত হোক, ওটা পাকিস্তান হোক, যেটা যা ইচ্ছা হোক, আমি এগুলো চিনি না। আমি শুধু জানি টোবা টেক সিং আমার বাড়ি। সেই নো ম্যানস ল্যান্ডের মধ্যে টোবা টেক সিংয়ের অধিবাসী বিশেন সিং দাঁড়িয়ে রইলেন। তাকে নড়ানো গেল না। দুই পক্ষ থেকে মানুষটা টেনে হিঁচড়েও তাকে এক পা নড়াতে পারল না। তিনি সেই নো ম্যানস ল্যান্ডের মধ্যে দাঁড়িয়ে রইলেন, অটল একটা পাহাড়ের মতো। মাটির নিচে গভীরে ঢুকে যাওয়া শেকড়ওয়ালা একটা বৃক্ষের মতো বিশেন সিং দাঁড়িয়ে গেলেন। তিনি পাকিস্তান চেনেন না, তিনি ভারত চেনেন না, তিনি টোবা টেক সিং চেনেন, যেটা তার গ্রাম। দুই পক্ষ যখন পাগল বদলা বদলি হয়ে গেল, ভোরের ঠিক একটু আগে যেই টোবা টেক সিংকে এত কষ্ট করেও এক ফোঁটা নড়ানো যায়নি, সেই টোবা টেক সিং সেই নো ম্যানস ল্যান্ডে, যেটা ভারত না, যেটা পাকিস্তান না, সেই ভূমিতে ভোরের একটু আগে প্রচণ্ড একটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। সেই মাটি না ভারত না পাকিস্তান। মান্টু নিজে, এই বিশেন সিং, তিনিও আসলে ভারত চিনতেন না, তিনিও পাকিস্তান চিনতেন না। তিনি চিনতেন তার বন্ধুদেরকে, তিনি চিনতেন তার সেই শহরের গলি, যে গলিতে প্রতিটি ধুলো কণা তার পায়ের স্পর্শকে চেনে। তিনি চিনতেন সেই শহরের প্রতিটি দরজা, প্রতিটি জানালা, যেখানে তার শৈশবে, তারুণ্যে সুন্দর মুখগুলো এসে দাঁড়াত। তিনি চিনতেন প্রত্যেকটা শহরের সেই প্রত্যেকটা বৃক্ষকে, তার যে বৃক্ষগুলোকে প্রচণ্ড রোদে তাকে ছায়া দিত। তিনি চিনতেন সেই শহরের প্রতিটা গোলের কোণে সেই পান দোকান, সেই চা দোকান, যেখানে বন্ধুদের কাঁধে হাত রেখে তিনি চায়ের কাপে চুমুক দিতেন। মান্টু নিজে সেই বিশেন সিং পুরো ভারতবর্ষ, সেই টোবা টেক সিং এবং পুরো পাগলা গারদ, সেই ভারতবর্ষ, তারই টুকরো টুকরো অংশ, সেই পাগলা গারদের টুকরো টুকরো অংশ আজকে কোনোটা বাংলাদেশ, কোনোটা পাকিস্তান, কোনোটা ভারত নামে রাষ্ট্র। এই দেশগুলোর দিকে তাকালে প্রত্যেকটার মধ্যে যেখানে মানুষ নামে কোনো কিছু অস্তিত্ব নেই, এছাড়া আরো অসংখ্য কিছু অস্তিত্ব আছে। আপনাদের কি মনে হয় না মান্টুর সেই টোবা টেক সিংয়ের পাগলা গারদ এখন অনেক বড় হয়ে অনেকগুলো দেশের মধ্যে ছড়িয়ে গেছে? মান্টু সেই পাগলা গারদের কথা আমাদের মনে আছে। মান্টু তার গল্পের মধ্যে বিশেষ করে সেই ভয়াবহ দুর্যোগের কথা আমাদেরকে শুনিয়ে গেছে। তার গল্পের মধ্যে তিনি শুনিয়ে গেছেন কি প্রচণ্ড নির্মমতার কথা,
তিনি দুঃখ করে বলেছিলেন, হিন্দু মুসলমানের রক্ত আমরা এক করতে পারিনি। সেই রক্ত এক হয়েছে কখন? দাঙ্গায় একে অপরের গলায় ছুরি চালিয়ে এই দুই পক্ষের রক্ত এক হয়েছে ড্রেনের মধ্যে গিয়ে, নর্দমার মধ্যে গিয়ে হিন্দু মুসলমানের শিখের সবার রক্ত এক হয়েছে নর্দমায় গিয়ে মিশে, একের গলায় অপরের ছুরি চালিয়ে। এই নির্মমতা এত প্রবল, আমার এখনো মনে হয়, আপনি পত্রিকা খুলে দেখবেন, টিভি চ্যানেল আপনি দেখবেন, ফেসবুকে আপনি দেখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে, কোনো নির্মমতা এখন আমাদেরকে আর ক্লান্ত করে না, কোনো নির্মমতা আমরা এখন আর চমকে উঠি না, কোনো নির্মমতা এখন আমাদেরকে দ্বিতীয়বার কোনো সংবাদের দিকে ফিরে তাকাতে বাধ্য করতে পারে না। আমরা খুব দ্রুত স্ক্রল করে পার হয়ে যাই, চ্যানেল পাল্টে ফেলি, পত্রিকার পাতা উল্টে ফেলি। কোনো নির্মমতা, মানুষের কোনো অবমান এখন আর আমাদেরকে বিন্দু মাত্র ভাবাতে পারে না। আমরা এড়িয়ে যাই, হয়তো আমরা পালিয়ে যাই। মান্টো বলতেন, দেখো, ভয়াবহতা এখন আর কোনো সংবাদ নয়, ভয়াবহতা এখন আর কোনো সংবাদ নয়। এই ভয়াবহতাগুলো এখন এত সাধারণ হয়ে গেছে, এই সাধারণগুলো এখন আমরা প্রতিদিন দেখে এড়িয়ে যাই। গল্পকারের কাজ কি? যে লিখছে তার কাজ কি? শিল্পীর কাজ কি? মান্টো বলছেন, শিল্পীর কাজ হচ্ছে এই যে মানুষ অভ্যস্ত হয়ে গেছে অসাধারণ নির্মমতাগুলোকে দেখে, ভয়াবহতাগুলোকে দেখে, মানুষের অপমানকে দেখে, মানুষের বীভৎস রকমের অবমানকে দেখে যে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, এই সাধারণ ঘটনাগুলোকে এমন করে তুমি তুলে ধরো যেন মানুষ আবার শিউরে উঠে, ভয় পায়, যেন মানুষ আবার বলতে বাধ্য হয়, মানুষের এত অপমান, মানুষের এত দুর্দশা। যে দৃশ্যগুলো, যে ভয়াবহতাগুলোকে আমরা প্রতিদিনকার খাবারের মতো স্বাভাবিক বলে মেনে নিয়েছি, যেগুলো আমাদের চোখে এখন আলাদা করে পড়ে না, যেগুলো দেখলে আমরা এড়িয়ে যাই, পত্রিকার পাতা উল্টে ফেলি, ফেসবুকের স্ক্রল করে ফেলি, টিভির চ্যানেল পাল্টে ফেলি। মান্টো বলছেন, এই সাধারণগুলোকেই যেন মানুষ দেখে আবার চমকে ওঠে, আবার শিউরে ওঠে, আবার যেন সে শিউরে উঠে ভাবে, এত অপমান মানুষের, এত দুর্দশা মানুষের। এই সাধারণকে আবার অসাধারণ করে তোলা হচ্ছে শিল্পীর কাজ, লেখকের কাজ, গায়কের কাজ, অভিনেতার কাজ, সিনেমার কাজ, নাটকের কাজ, গানের কাজ। যে নির্মমতাগুলো, মানুষের যে অপমানগুলো এখন আট পৌরে স্বাভাবিক বলে মানছি আমরা, মেনে নিয়েছি আমরা, সেই সাধারণগুলো আবার অসাধারণ করে তোলা, যেন আমরা আবার শিউরে উঠি, যেন আমরা আবার ভাবি, মানুষের এত অপমান। মান্টো এই কাজটা করতে পেরেছিলেন। এই কাজের জন্য তাকে মূল্য চুকাতে হয়েছে। মাত্র 42 বছর 8 মাস, 4 দিনের জীবন, 236টা গল্প, একটা উপন্যাস, 52টা নাটক, 4টা প্রবন্ধের সংকলন, একটা স্মৃতিকথা। নিতান্ত কম না, নিতান্ত কম না। এবং একই সঙ্গে তিনি নিশ্চিত করে গেছেন 1955-তে মারা যাওয়ার পর 2022 সনে মুন্সিগঞ্জ, আজকে এইখানে শিল্পকলা একাডেমির এই কক্ষে আপনাদের সামনে বসে আমরা যেন মান্টোকে নিয়ে কথা বলি। নিজের কালকে যদি আপনি ধারণ করতে না পারেন, অনাগত কাল আপনাকে মনে রাখবে না। ধন্যবাদ সবাই।
সম্মানিত সুধী, সকলকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আপনারা এতক্ষণ আমাদের সামনে থেকে আলোচকের এত চমৎকার বক্তব্য আপনারা শুনেছেন। মান্টোর সাহিত্য এবং ভারত উপমহাদেশের যেই দেশভাগের ইতিহাস 2 ঘন্টার মতো আলাপের পরে আমরা যতটুকু উপলব্ধি করি, আমরা যখন এই শিরোনামটাকে আমাদের আলাপের শীর্ষক হিসেবে গণ্য করি বা ভাবি, তখন আসলে আমারও মনে হচ্ছিল আসলে এটা কি এখন প্রাসঙ্গিক কিনা, বা এটা কি প্রসঙ্গ হতে পারে কিনা, বা মান্টোর সাহিত্যই আমরা এত বছর পরে কেন আবার শুনবো নতুন করে। মজার ব্যাপার যখন আজকের আমার ছোট্ট একটা অভিজ্ঞতার কথা আমি শেয়ার করব, সেটা জাভেদ হোসেন ভাই যখন আসছেন আমাদের এই মুন্সিগঞ্জে, আমরা তাকে রিসিভ করতে গেলাম। আমরা যেই অটোতে করে আসছিলাম আর কি 3 জন, তা আমি অটো ড্রাইভারের খুব কাছের ছিটটায় বসছি আর কি। তো তার সাথে সামান্য কথা হওয়ার পরে উনি হঠাৎ আমাকে প্রশ্ন করলেন, আপনি কি হিন্দু? তা আমি বললাম যে কেন, আমাকে কি মানুষ মনে হচ্ছে না? কয় না, আপনার ওই জামাটা, অর্থাৎ আমি যে জামাটা পরে আছি, এই জামাটার মধ্যে যে প্রিন্ট ছাপা, এই ছাপা দেখে তার মনে হয়েছে যে আমি আসলে হিন্দু সম্প্রদায়ের লোক। তখন আমার মনে হয়েছে যে আজকে যে আমরা অনুষ্ঠানটা করছি বা মান্টোর সাহিত্যটাকে আমরা আবার নতুন করে সমাজের সামনে নিয়ে আসতে চাচ্ছি, সেটা